পেন্ডিং হয়ে আছে নাকি দিতে পারি না আস্তে আস্তে হ্যালো এভরিওয়ান, আমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি আগে জানিয়ে দিয়েছিলাম, বেশিক্ষণ আগে জানাতে পারি নাই। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে কারণ আজকে একটু অসুস্থতার কারণে মানে তোমাদের ক্লাস শেষ করে আমি যাই ঘুমাবো, কারণ একটু বেশি অসুস্থ আজকে। তো যাই হোক, এই জন্য ক্লাসটি একটু আগে দিলাম, যে কালকে তোমাদের সকালে আবার নিজেদের ক্লাস আছে। তো আমিও ঘুমাবো, তোমরাও ঘুমাবো, একসাথেই ঘুমাবা। তো এই জন্য একটু আগে আগে চলে এলাম। তো আশা করি তোমরা গতকাল লিমিটে ক্লাসটা করেছো এবং লিমিটে ক্লাসে যা যা ছিল বা যে যে জিনিসগুলো আসতো আমি সবগুলো দেখিয়েছি। তো আজকে আমরা আমাদের অন্তরীকরণটা হচ্ছে টোটাল দুইটা ভাগে ভাগ হয়েছে। আজকে হলো অন্তরীকরণের ফার্স্ট পার্ট বলা যায়। এরপরের বুধবারে আবার কিন্তু আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আবার আমরা পরে বৃহস্পতিবারে আবার আমরা যোগজীকরণ স্টার্ট করব, ঠিক আছে? তো যাই হোক, তো লিমিটে অন্তরীকরণের পর্ব 2, আজকের পর্বটা একটু ছোট হবে, বাট 3 নম্বর পর্বটা একটু বড় হবে। তো পর্ব 2তে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইনলি এখানে ডিফারেন্সিয়েটটা আমরা কীভাবে করব, আরেকটা হলো চেইন রুলসটা নিয়ে আমরা আলোচনা করব। তবে চেইন রুলসের দুইটা পার্ট আছে, একটা হলো নর্মাল তোমার ফাংশনে, আর একটা ইনভার্স ফাংশনে। তো ইনভার্স ফাংশনেরটা আমরা হচ্ছে পরের উইকে গিয়ে করব, আর যেটা নর্মালি আমরা সূত্র জানি সেই সূত্রগুলো দিয়ে আজকে আমরা চেইন রুলসটা করব। হ্যাঁ, তো এত তাড়াতাড়ি শুরু হয়েছে, হ্যাঁ আমি একটু আগে জানিয়ে দিয়েছি যে আজকে ক্লাসটা কালকে কি লিমিট, হ্যাঁ গতকাল তো লিমিট শেষ করছি। আজকে হচ্ছে আমাদের পার্ট 2, যেখানে আমরা ডিফারেন্সিয়েশনের মধ্যে ডিরেক্টলি চলে যাব। গতদিন ক্লাসের মধ্যে বলা হয়েছে, তো আমি সেটাতে এখন যাব। আমাদের পর্ব 2-এ আমরা চলে যাব। হ্যাঁ, তো পর্ব 2-এ পর্ব 2টা অনেক মজার, কারণ তোমাদের কাছে অনেকের ভয় লাগে ডিফারেন্সিয়েশন। তো আজকে আমরা এমনভাবে জিনিসটা বুঝবো যে ডিফারেন্সিয়েশন দেখলে আমাদের কাছে যেন কখনোই ভয়ের না মনে হয়, ঠিক আছে? আমাদের কাছে কখনোই যেন ভয়ের মনে না হয়। তো আমি এই জিনিসটা একটু বের করি যে আজকে আমাদের স্লাইডে কি কি আছে। তো প্রথমকার যেগুলো সেগুলো একবারে ছোটো বাচ্চাদের মতন আমাদের। হ্যাঁ, তো গতদিন ক্লাস আমাদের এই সমাপ্ত দিয়ে শেষ হয়েছিল, তো আজকে হচ্ছে আমাদের এখান থেকে শুরু হবে। একজন লিখছে, ভাইয়া একটু বিজি ছিলাম বলে গতকালে ক্লাস করা হয়নি, আমি কি এখন? হ্যাঁ অবশ্যই তুমি কন্টিনিউ করতে থাকো। গতকালের ক্লাসের সাথে আজকে ক্লাসে কোনো সম্পর্ক নাই, মানে গত ক্লাসে সিঙ্গেল কোনো ওয়ার্ড আজকে ক্লাসে উচ্চারণ হবে না, ঠিক আছে? আজকে ক্লাসে যারা তোমার প্রথম থেকে থাকবা তারা তোমরা দেখবা যে সব কিছুই বুঝতেছো, তো কোনো সমস্যা নেই। কারণ আমি একটা জিনিস এমনভাবেই শেষ করি যে ওটার সাথে কোনো পরের ক্লাসে কোনো সম্পর্ক থাকবে না। তবে মনে রাখবা 2 নাম্বার ক্লাস এসে 3 নাম্বার ক্লাসের সম্পর্ক থাকবে। কেন? কারণ যেটা পুরোটাই ডিফারেন্সিয়েশন, সো অনেক সম্পর্ক থাকবে। হ্যাঁ, তো যাই হোক, গত দিনের ক্লাসে আমরা কিন্তু সূত্রগুলো মুখস্থ করে এসেছিলাম। তো সেই সূত্রগুলো শুধুমাত্র এখানে কানেক্টেড, এর বাইরে আর কোনো কিছু কানেক্টেড নাই এখানে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে আমাদের যে টাইপটা আছে সেটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ। অর্থাৎ দেখো যে আমরা যে সূত্রগুলো শিখে এসেছিলাম গত ক্লাসে, তো সেই সূত্রগুলোই কিন্তু এখানে কাজে লাগবে। হ্যাঁ, এর বাইরে আর কিছু কাজে লাগবে না। তো এই যে প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়ে এখন আমাকে অন্তরীকরণ করতে হবে। তবে আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। এই টাইপটা বা এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসবে এটা কিন্তু ভাবা যায় না যে পরীক্ষাতে আসবে কিনা, কারণ এটা একটু সহজ, তো পরীক্ষাতে আসবে না। কিন্তু আমাদের বড় বড় অঙ্ক করার জন্য আগে তো একটু ছোটোখাটো অঙ্ক করতে হবে, যেন আমরা কি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি বড় বড় ম্যাথগুলো। এই জন্য হচ্ছে এই টাইপটা নিয়ে আসা। হ্যাঁ, যেমন এই ম্যাথটা যেটা আমি যে প্রত্যেকগুলো, আরে ভাই কী ম্যাথ করাতে আসছেন, এটাতে পারি তো আমিও জানি তোমরা পারবা, কিন্তু আমি যখন তোমাদেরকে একটু কঠিনের দিকে নিয়ে যাব, সেই কঠিনটা তুমি যেন খুব সহজে বুঝতে পারো, এই জন্য সহজ দিয়ে শুরু করা, ঠিক আছে? তো দেখো এটা কিন্তু আমাদের পুরোপুরি x⁻n এই ফর্মুলার সাথে কিন্তু মিল আছে। তাহলে আমরা কি বলবো? nx⁻n-1। তাহলে তুমি এখানে কি বলবা? 7x⁻, কিন্তু 6। একদমই ছোট বাচ্চাদের মতন একটা ম্যাথ, তাই না? হ্যাঁ, ছোট বাচ্চাদের মতো আমরা কিছু ম্যাথ করবো, একটু পর আমরা বড় হয়ে যাব, কোনো সমস্যা নেই।
তো এগুলো হচ্ছে আমরা নিজেদের প্র্যাকটিসের জন্যই করবো শুধুমাত্র। তারপর বলা হয়েছে DDX 1/5 x⁵ হ্যাঁ। তো যদি কখনো এরকম থাকে একটা সহগ যদি থাকে তাহলে সেটাকে আমরা কি করি, বাইরে নিয়ে আসি। তারপর বলবো কি DDX x⁵ কত বলতো 5। এখন দেখো মনে রাখবা এক্স এর উপর যে কোনো পাওয়ারই থাক, সেটা হতে পারে প্লাস, সেটা হতে পারে মাইনাস, সেটা হতে পারে ভগ্নাংশ, যাই হোক না কেন সেটাকে সবসময় তুমি DDX x⁴n এই ফর্মুলার সাথে চিন্তা করবা। তাহলে কি হবে n(x⁴n−1) একটু আগে লিখছি, তাহলে আমরা বলবো 1/5 ইন্টু হচ্ছে 5 x⁴ 4 কীভাবে পাইলেন ভাইয়া, 5 - 1। স্যার দেখে দেখানো দরকার নাই যে স্যার আমি 5 থেকে 1কে বিয়োগ করি 4 পাইছি, ডিরেক্টলি লিখে দিবা। তাহলে 5 কাটা, তাহলে তুমি পাচ্ছ কি x⁴। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। দেখছো অনেকে বলে দিচ্ছ খালি কি হতাশ হবো না ভাই এত সহজ অঙ্ক করাতে আসছেন আজকে, ধীরে ধীরে কঠিনে যাবো ভাইরা। তারপর দেখো একটু আগে বলেছিলাম যে প্লাস হোক বা মাইনাস হোক আমরা সবসময় মনে রাখবো যে এটা হচ্ছে সামনে চলে আসবে, তারপরে x⁴ একটা পাওয়ার কমে যাবে। তো আমি এখানে লিখছি যেহেতু এটা বিয়োগের হিসাব করে দেবে, এই জন্য আমি একটু লিখছি যেন আমার ভুল না হয়, -3 x⁴ ঠিক আছে এরকম। তো দেখো এই জিনিসটাকে কিন্তু আমি আরেকভাবে লিখতে পারি, -3 লিখলাম, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো -3 / হচ্ছে x²। আমি কিন্তু এভাবে লিখতে পারি। ভাই এখানে কি করলেন দেখো x⁻2 কে কিন্তু 1/x² আকারে লেখা যায়, আমি কিন্তু এখানে ঠিক সেটাই লিখছি। হ্যাঁ দেখো একজন, দেখছো আমি কত সুন্দর বিয়োগ পারি বিয়োগ করলে 2 হয়। হ্যাঁ আমি মাঝে মধ্যে আমার নিজের যোগ বিয়োগ দেখলে আমি নিজে হতাশ হয়ে যাই যে আমি ইন্টারে কীভাবে পাস করছিলাম। তার মানে দেখছো আমি ক্যালকুলেশন ভুল করার পরেও কিন্তু বুটেক্সে পড়াশোনা করি। সো তোমরা কিন্তু অনেকে এটা ভুল করে না, তার মানে তোমরা আরও ভালো জায়গায় যেতে পারবা, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসি হচ্ছে 3√x²। তো দেখো এরকম টাইপের অঙ্ক মাঝে মধ্যে পরীক্ষায় থাকতে পারে। হ্যাঁ এটা একটু কঠিন, তো এরকম টাইপের অঙ্ক দিতে পারে। ঢাকা ভার্সিটিতে পাবা না জীবন, তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, কৃষিগুচ্ছ এগুলোতে পেতে পারো, ঠিক আছে। তো তখন তোমাকে এটা কি করতে হবে, দেখো এক্স এর উপরে 2/3 লিখতে হবে। বা এটা কিভাবে লিখলেন দেখো 3√x যদি কখনো থাকে এটা মানে আমরা লিখতে পারি এক্স এর উপরে 1/3 পাওয়ার, তাই না। আবার 1/3 থাকলে আমি কি লিখতে পারি 3√x লিখতে পারি। আশা করি এটা আমরা প্রত্যেকে জানি। তো যেহেতু আগে থেকে 2 আছে তা আমরা 2 এর নিচে একটা 3 দিয়ে দেবো, অ্যাকচুয়ালি এখানে 1/3 আছে। ওকে, এখন তুমি এখানে কি করবে, ডিফারেন্সিয়েট করবা। তাহলে 2/3 হচ্ছে সামনে x⁴ 2/3 তারপর কি -1। তো এখন এখানে আমাদের কি করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমি 3 নিলাম, 2 থেকে -3 গেলে কত হয়, -1 হয়। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। হ্যাঁ এটা আমার অঙ্কের অ্যান্সার। তবে এই লাইনটাকে যদি তুমি আরেকটু সুন্দর করে লিখতে চাও, এই লাইনটাকে যদি আরেকটু সুন্দর করে লিখতে চাও তাহলে লাইনটাকে এইভাবে লেখা যায়, দেখো যে 2/3 থাকতেছে আমার এখানে, তারপর হচ্ছে 3√x⁻1। এভাবে তুমি লিখতে পারো কিন্তু। হ্যাঁ কারণ আমাদের এখানে কি 1/3 আছে, 1/3 মানে কি 3√x⁻1, x⁻1 মানে কি আবার লেখা যাবে হতো 1/x লেখা যায়, ঠিক আছে। ভাই ডিউতে কি মোট 8 পয়েন্ট লাগে ফর্ম তোলার জন্য, নাকি ফিজিক্স এ ন্যূনতম A- লাগবে এমন কোনো রিকোয়ারমেন্ট আছে? অ্যাকচুয়ালি আমি সত্যি কথা রিকোয়ারমেন্ট আসলে ভুলে গেছি, তো যখন তোমার ঢাকা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টটা দিবে তখন আমরা তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে। একদম। আরে কি আজকে এখন ক্লাস শুরু হলে তোমার ঘড়িতে কটা বাজে? আমার ঘড়িতে 10টা বাজে গেছে। তোমার ঘড়িতে যখন 10টা না বাজে তাহলে আমি কি করবো? আমার ঘড়িতে তো ঠিক 10টা বাজে গেছে। না তোমাকে সবসময় ক্লাস ফেসবুকে থাকা লাগবে না, আজকে তোমার রুটিনের বাইরে 1 ঘন্টা আগে ক্লাস শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। একজন ভাই একটু স্লো পড়ায় না, অবশ্যই স্লো পড়াবো। ওকে, তা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, মানে এটা তো নর্মাল জিনিসগুলো। আমার ঘড়িতে 10:09, ভেরি গুড। ওকে, তো দেখো এরপর আমরা আরেকটা ম্যাথে চলে এসেছি। তো এখানে আমরা জিনিসটাকে দেখো এইভাবে লিখতে পারি, DDX এটা আর এটাকে যদি আমরা ভাগ একটু সেপারেট করবো, x⁹9 / x⁶ প্লাস x³ হচ্ছে x⁶। কী করলেন ভাই এখানে জাস্ট সেপারেট করছি, ঠিক আছে। সেপারেট করার পর আমি কি করব দেখো, এখান থেকে ক্যালকুলেশন করলে x³ আসবে, প্লাস এটাকে ক্যালকুলেশন করলে x⁻³ আসবে। এটা আবার কীভাবে পাইলেন দেখো, জাস্ট তুমি এখানে কি করতে হয়, এটা এরকম যদি কখনো থাকে ডিভাইড আকারে তাহলে x নিতে হয়, পাওয়ারটাকে এইভাবে মাইনাস করে দিতে হয়, তাই না, যদি কখনো ডিভাইড আকারে থাকে। আবার একই রকমভাবে এখানে যা আছে তুমি কি বলবা, এখানে 3 - 6 বলবা, তাহলে x⁴ কত বলবা 3 - 6,
তাহলে কি হচ্ছে x⁻³ হচ্ছে, ঠিক আছে। তো আমি এইভাবেই ভাগ করে জিনিসটাকে ক্যালকুলেশন করছি। এখন তুমি এটাকে জাস্ট নর্মালি ডিফারেন্সিয়েট করে ফেলো। 3x², এই -3 সামনে চলে আসবে, -3 x⁻⁻4। কেন -4? কারণ -3 -1 মানে -4 হয়ে যাচ্ছে। তো তারপরে তোমাকে আর এখানে কিছু করার দরকার নেই, তুমি যদি সর্বোচ্চবার একটা 3 কমন নিয়ে নিবা, x² - x⁻⁻4, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। আর এর থেকে কিছু করা লাগবে না। ওকে, এরপর আমাদের সিম্পল একটা ডিফারেন্সিয়েট চলে এসেছে। তো আমরা এখানে যে কাজটা করবো সেটা কি, যে এখানে ক্যালকুলেশনে কিচ্ছু নাই, জাস্ট একটা একটা করে ধরে ধরে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো এক্সকে যদি ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 হবে। -3 লগের বেস এ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? 1/x লগের বেস ই এ। হ্যাঁ, তুমি যদি দেখো যে ডিফারেন্সিয়েট যদি করো লগের বেস এ এক্সকে, ডিফারেন্সিয়েশন ফর্মুলা দিয়ে দেওয়া আছে, সেখানে লিখে দেওয়া আছে 1/x লগের বেস ই। হ্যাঁ, আর এখানে যদি তুমি যে করো cos x এ ডিফারেন্সিয়েট করলে কি হয়? -sin x, তার মানে হচ্ছে -5 sin x। একদম সিম্পল। হ্যাঁ, কি করছি এখানে? প্রতিটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করছি। 1কে ডিফারেন্সিয়েট করছি, এর আগের ক্লাসও কিন্তু আমরা লিমিটের অঙ্কে কিন্তু ডিফারেন্সিয়েট করেছিলাম, তাই না? 3 বসছে, লগ এ এক্সকে ডিফারেন্সিয়েট করছি, তারপর হচ্ছে cos x কে ডিফারেন্সিয়েট করছি, -sin x পাইছি, আর 5 তো 5 এর মতোই থাকতেছে, তাই না? এরকম টাইমে ক্লাস হলে ভালো হয়, তাহলে ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়। সকালে ঘুম থেকে করতে, আচ্ছা আমরা চেষ্টা করব যদি ক্লাসটা আগানো যায়, হ্যাঁ, শেষের দিকে। 1/x লনে লেখা যায় না? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। তুমি যদি বলো, একটা জিনিস এখানে তোমাদের ক্লিয়ার করে দিই আমি। কি ক্লিয়ার? যে এই যে লগের বেস ই, এই লগের বেস ই মানে কিন্তু লন, ঠিক আছে? এটা মানে হচ্ছে লন এ। তার মানে তুমি কিন্তু জিনিসটাকে এরকম করে লিখতে পারো, দেখো যে এই অঙ্কটাকে আমরা এইভাবে লিখতে পারি, মানে এই পার্টটুকুকে আমরা এইভাবে লিখতে পারি। কীভাবে? দেখো যে 3 এটা মানে হচ্ছে 1/x তো থেকে গেল, আর এটা মানে কি বলতো? লন এ, ঠিক আছে? এভাবে তুমি লিখতে পারবা। লগের বেস ই মানে হচ্ছে লন। হ্যাঁ, ওকে, আমরা যদি আমাদের সেই সূত্রগুলোর কাছে একটু চলে যাই, যে এটা বলেছিলাম যে তোমাদেরকে এই সূত্রগুলো এক নজরে দেখতে হবে, সেই সূত্রগুলোর কাছে যদি আমরা চলে যাই, এই যে আমাদের সেই সূত্রগুলো ছিল। আচ্ছা সরি, এখানে এ হবে, এখানে ই হবে, এখানে। হ্যাঁ, একটু আমি উল্টা করে ফেলছি, আই এম রিয়েলি সরি। এটা দেখার জন্য আমি একটু ব্যাক করলাম। এটা একটু উল্টা হয়ে গেছে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। তবে তোমাদের একটা জিনিস শিখাই ফেলছি অলরেডি আমি। হ্যাঁ, এখানে একটু কেউ বলেও না যে ভাই ভুল করছে। হ্যাঁ, কেউ বলেও না যে ভাই ভুল করছে। দেখো এখানে কিন্তু এইটা একটু উল্টা করে লিখতে হবে, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে ই। হ্যাঁ, তো তখন কিন্তু আবার এটা তুমি লিখতে পারবা না। হ্যাঁ, তখন তোমাকে এইভাবে রাখতে হবে। শুধুমাত্র একটা জিনিস একটু মনে রাখি, এটা নোট আকারে রাখতে পারো, যে যদি কখনো কোনো জায়গাতে লগের বেস ই এক্স এরকম কিছু দেখতে পাও, তখন তাকে তুমি লন এক্স লিখবা। তো লন মানে মনে রাখবা যে লন মানে হচ্ছে লগের বেস হচ্ছে কত বলো তো? ই, ঠিক আছে? তার মানে আমার যেহেতু এখানে তোমার দেওয়া আছে লগের বেস এ এক্স, তার মানে আমি এখান থেকে লিখবো 1/x লগের বেস এ ই লিখবো, ঠিক আছে? বাট নর্মাল হিসাবে যদি কখনো এরকম কিছু দেখতে পাও, এক্সের জায়গায় তোমাকে তারা এও দিতে পারে, এটা যে কোনো জায়গায় চেঞ্জ হতে পারে, তখন তুমি বলবা কি বলতো? লন এ বলবা, মানে যা বলুক তাই। মেন কথা হচ্ছে লগের বেস যদি কখনো ই থাকে, সেই লগের বেস ইকে তুমি কি বলবা? লন বলবা, আর কিছু না, ঠিক আছে? ভাই আমি ঠিকই লিখছি। আচ্ছা একদম হচ্ছে আরেকবার বুঝান। দেখো এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, সিম্পল হিসাব, লগের বেস এ এক্সকে ডিফারেন্সিয়েট করবে, একটু ফর্মুলা দেখে আসবা। 1/s লগের বেস এ ই -5 sin x ডিফারেন্সিয়েট করছে, শেষ। এটা অঙ্ক এখানে শেষ। কিন্তু যদি কখনো তোমরা এরকম দেখো, যে কোনো জায়গাতে এই অঙ্কের সাথে এটা কোনো সম্পর্ক নেই, জাস্ট বলতেছি, লগের বেস যদি কখনো ই থাকে, তাহলে তুমি তার বদলে লন লিখবা। আবার যদি কখনো লন থাকে, ধরো সাপোজ তোমাকে লন বি বললো, তো তুমি এই লন বিটাকে তুমি এটা বলতে পারো লগের বেস ই বি, এটা বলতে পারবা। তার মানে যেখানে লন সেখানে লগের বেস ই,
এটা একটু মনে রাখবা। বাট এটাকে তুমি আবার কিন্তু লন বলতে পারবা না। এটাকে কেন বলতে পারবো না? কারণ লগের বেস এখানে এ, তার মানে এটাকে আমি লন বলতে পারবো না। তো লগের বেস যখনই ই হয়ে যাবে তখনই তুমি তাকে লন বলতে পারবা, ঠিক আছে? একজন বলছে রোজার মধ্যে তো ক্লাস করা অসুবিধা হয়ে যাবে। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কি আমাদের হবে না? হ্যাঁ, তুমি দেখো এটাকে নর্মালি চিন্তা করো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, তার মানে এটাকে আগে ফর্মুলা অ্যাপ্লাই করো, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, ঠিক আছে? তারপর তুমি বলবা ডিডিএক্স, এটা কাটা, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন তোমাকে প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? এক এক করে ডিফারেন্সিয়েট করতে হবে। তাই তুমি দেখো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? টোয়াইজ এক্স। তারপর 2কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 হবে। আর 1 বাই এক্স স্কোয়ারকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, আমি একটু এখানে তোমাকে লিখে দেখাচ্ছি, দেখো যে আমি যদি কখনো 1 বাই এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো হচ্ছে -1 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? আর যদি আমি কখনো 1 বাই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি মেবি -2 বাই এক্স কিউব এরকম কিছু একটা পাবো। সেটা আমি একটু ক্যালকুলেশন করে দেখি যে আমি যদি কখনো 1 বাই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি, 1 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -2, ঠিক আছে? মানে 1 বাই এক্স স্কোয়ার মানে কি লেখা যায়? এক্স ইনভার্স 2 লেখা যায়। ওটা লেখা এটা লেখা একই কথা। তাহলে আমি বলবো কি, দেখো -2 বলবো, তারপর হচ্ছে এক্সের পাওয়ার কত বলো তো? -3, হ্যাঁ, কারণ পাওয়ার 1 কমে যাবে এখানে। তাহলে -2 ডিভাইড বাই কত বলো তো? এক্স কিউব। তার মানে দেখো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে -2 ডিভাইড বাই কি বলো তো? এক্স কিউব। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, হ্যাঁ? তো আমাদের পাওয়ার যদি কখনো 1 বাই এক্স স্কোয়ার 1 বাই এক্স কিউব যাই থাক না কেন, তাকে আমরা হচ্ছে এইভাবে ইনভার্স করে নিয়ে এক্স টু দি পাওয়ার এন যে ফর্মুলা আছে, এটা হচ্ছে আমাদের ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, সেই এক্স টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করলে আমরা অঙ্কের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? ওকে, টু এক্স -1 ডিভাইড বাই এক্স কিউব। তুমি এখানে 1 পেয়েছো কিভাবে? 1 বাই এক্স স্কোয়ার না, তার মানে কি এক্স ইনভার্স 2, তারপর -2 তো সামনে চলে আসবে, তাই না? তো -2 যদি সামনে চলে আসে তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার -3 হবে তো এখানে 2x মাইনাস, এবার ঠিক আছে। আর 0 পাইলাম কীভাবে? 2কে ডিফারেন্সিয়েট করলে আমি 0ই পাবো, হ্যাঁ? ওকে, তাহলে এইগুলো ছিল নর্মালি আমাদের ডিফারেন্সিয়েট, যে তারা আমাকে এখানে যে কোনোভাবে দিতে পারে, তাকে আমি একটু সূত্র অ্যাপ্লাই করে বিস্তৃতি করে দেন ডিফারেন্সিয়েট করছি, জাস্ট নর্মাল হিসাবে, ঠিক আছে? তো এখন আমার আসবে হচ্ছে গুণের ও ভাগের সূত্র। ওকে, এখন হচ্ছে আমার গুণের এবং ভাগের সূত্রের প্রয়োগ। তো গুণের এবং ভাগের সূত্রের প্রয়োগ বলতে কি, একবারে ছোট বাচ্চাদের অঙ্ক, এটা তোমরা অনেকে দেখছো আবার অনেকে দেখো নাই। যারা দেখো নাই কোনো সমস্যা নাই। দেখো গুণের সূত্র ইউ এবং ভি দুটা ফাংশন, এর আগে দেখো প্রত্যেকটাতে তুমি দেখো যে 2টা বা 3টা পদ ছিল বা ফাংশন ছিল, তারা কিন্তু প্লাস বা মাইনাস আকারে দেওয়া ছিল, মানে এটাকে প্লাস বা মাইনাস আকারে দেওয়া ছিল, আমি তাকে ডিফারেন্সিয়েট করছি। কিন্তু এখন যে কাহিনীটা ঘটবে সেখানে যে 2টা ফাংশন থাকবে, তারা প্লাস বা মাইনাস আকারে থাকবে না, তারা থাকবে কি গুণ আকারে। কি আকারে থাকবে? গুণ আকারে। তো 2টা ফাংশন যদি গুণ আকারে থাকে, একটা হবে ইউ, একটা হবে ভি। তুমি যাকে খুশি তাকে ইউ, যাকে খুশি তাকে ভি ধরতে পারবো, কোনো সমস্যা নেই। বা যখন ইন্টিগ্রেশনে যাবা তখন একটু ঝামেলা হবে। তো এটা যদি ডিফারেন্সিয়েশন, সো আগে এটা আমরা শিখি, যাকে খুশি তাকে ইউ, যাকে খুশি তাকে আমরা ভি ধরবো, ঠিক আছে? 2টা ফাংশন গুণ অবস্থায় আছে, দেখো ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন। তো প্রথমে আমি ইউকে ঠিক রাখছি, ভিকে ডিফারেন্সিয়েট করছি, ডিডিএক্স ভি। এরপরে আমি জিনিসটা উল্টাই দিচ্ছি। কীভাবে উল্টাই দিচ্ছি? প্লাস থাকবে আজীবনের জন্য প্লাস। এবারে ভিকে ঠিক রাখছি, ইউকে উল্টাই ইউকে ডিফারেন্সিয়েট করছি। দেখো এখানে ইউ ঠিক আছে, ভি ডিফারেন্সিয়েট হচ্ছে, প্লাস হচ্ছে আজীবনের জন্য। এবার এখানে যে কাজটা করছো, এখানে তার উল্টা কাজ করাই দাও, শেষ। এটা আমাদের সূত্র মুখস্থ, ঠিক আছে? এটা মুখস্থ, বা আমি যেভাবে টেকনিক শিখলাম সেভাবে করতে পারো। ভাগের সূত্রটাও মুখস্থ রাখবা, বাট একটা টেকনিক আছে, দেখো ইউ বাই ভি, উপরে যে থাকবে তাকে ইউ ধরবা, নিচে যে থাকবে তাকে ভি ধরবা, ঠিক আছে? আবার তুমি নিচের তাকে ইউ ধরবা, উপরটাকে ভি ধরবে, তাহলে হবে না। উপরটা অলওয়েজ ভি, নিচের উপরটা অলওয়েজ ইউ, নিচেরটা অলওয়েজ কি ভি থাকবে। তাহলে দেখো জিনিসটা এরকম করে চিন্তা করবা, নিচে যে থাকবে তাকে তুমি ভি স্কোয়ার বলবা, অর্থাৎ নিচে যে ফাংশন থাকবে তাকে আগে তুমি স্কোয়ার করে দিবা। তাহলে যেহেতু এখানে ভি স্কোয়ার লিখছো, তার মানে স্টার্ট করবা হচ্ছে ভি দিয়ে। দেখো স্টার্ট করছি কি? ভি দিয়ে। তাহলে স্টার্ট যদি ভি দিয়ে করি তাহলে কে পড়ে আসছে? ইউ পড়ে, তাহলে ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো গুণের ক্ষেত্রে যেহেতু যোগ দিছো, ভাগের ক্ষেত্রে বিয়োগ দিবা। এবং এখানে তুমি যে কাজটা করছো, এখানে তার উল্টা কাজ করছে। কীভাবে? দেখো এখানে আছে ভি, ইউকে ডিফারেন্সিয়েট, মাইনাস আজীবনের জন্য,
এবার এখানে যেটা করছি দেখো ভি এর জায়গায় ইউ এর জায়গায় কি দিছি ভি দিছি। তার মানে আমরা সূত্রটাকে এভাবে মনে রাখবো, নিচে যে ফাংশন থাকবে তাকে স্কোয়ার করে দেবো, তো নিচের ফাংশনটা আবার এখানে কপি করব, তাহলে অন্য যে ফাংশন থাকবে তাকে ডিফারেন্সিয়েট করব এবং এই জিনিসটাকে এখানে উল্টায় দিয়ে আমরা আরেকটা পার্ট করে ফেলবো। তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো সূত্র, ঠিক আছে। ওকে, তো এখন আমরা একটা ম্যাথে চলে এসেছি, ঠিক আছে। তুমি একটু খেয়াল করে দেখো ভালো মতো করে যে আমার কিন্তু এখানে যোগ বা বিয়োগ কিছু নাই, আমার এখানে কি আছে বলো তো, আমার এখানে গুণ চিহ্ন আছে। তো পরীক্ষাতে এটা নাও দিতে পারে, ডটটা নাও থাকতে পারে, ডটটা নাও দিতে পারে, কিন্তু নর্মালি তোমাকে তারা এইভাবে দিয়ে দিল, হ্যাঁ নর্মালি তোমাকে তারা এমনি দিয়ে দিল, এই যে এরকম, হ্যাঁ ডটটাও থাকবে না পরীক্ষাতে, ঠিক আছে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাই তুমি যে কোনো একটাকে ইউ ধরো, যে কোনো একটাকে ভি ধরো। তাই আমি বলবো যে এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে আমার কি বলতো ভি, হ্যাঁ। তাহলে এখন আমি গুণের সূত্র এটা, তাহলে আমি প্রথমে হচ্ছে ইউকে ঠিক রাখবো, ইউকে ঠিক রাখবো, ভিকে ডিফারেন্সিয়েট করব, ভিকে ডিফারেন্সিয়েট করব, তারপরে গুণ থাকলে আজীবনের জন্য হচ্ছে যোগ, তারপরে আমি কি লন এক্স লিখবো, ভিকে লিখবো এবং ইউকে আমি ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, লগের বেস এ এক্স। তার মানে আমি প্রথমে ইউকে ঠিক রাখে ভিকে ডিফারেন্সিয়েট করছি, তারপর প্লাস হচ্ছে আজীবনের জন্য, তারপরে এখানে যে কাজটা করছি এখানে তার ভিন্ন উল্টা কাজটা করছি, শেষ। এখন আমি পরের লাইনে যাব, লগের বেস এ এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কি 1/x প্লাস দিয়ে দাও, লন এক্স রেখে দাও, আর লগের বেস এ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমরা একটু আগে দেখে এসেছি 1/x লগের বেস এ ই, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, হ্যাঁ এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। বাট তোমার যদি মনে হয় যে ভাই আমি এখানে একটা কাজ করতে যাচ্ছি, কি কাজ করতে যাচ্ছ ভাই, আমি এখানে 1/xকে কমন নিতে চাচ্ছি, মানে আমি 1/x কমন নিব, ঠিক আছে, 1/x কমন নিতে পারবা, তাই তুমি এখানে লিখবা হচ্ছে লগের বেস এ এক্স প্লাস হচ্ছে লন এক্স লগের বেস এ ই, তুমি এভাবেও রাখতে পারো, ঠিক আছে, যদি কমন নাও আর কি। তাহলে এরকম কমন না নিলে তুমি যা পাইছো সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এ এক্স প্লাস হচ্ছে লন এক্স লগের বেস এ, ভেরি গুড। আফরোজ ইরিন কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছে, সুন্দর। তোমরা উল্টাপাল্টা কমেন্ট করা বাদ দিয়ে দাও। এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। এখানেও দেখো যে দুটা ফাংশন আছে, তারা কিন্তু গুণ অবস্থায় আছে, তো প্রথমটাকে ইউ ধরো, পরেরটাকে ভি ধরো। আর তুমি যদি বলো ভাই পরেরটাকে আমি ইউ ধরে প্রথমটাকে ভি ধরবো, ধরো, কোনো সমস্যা নেই। বাট আমরা যেহেতু বাঙালি, আমরা সিরিয়াল ওয়াইজে যাবো, প্রথমে আসে যে সে হচ্ছে ইউ, পরেরটা হচ্ছে ভি, সো আমাদের উল্টাপাল্টা কাজকর্ম করার দরকার নেই। তাহলে আমরা ইউকে ঠিক রাখবো, ভিকে ডিফারেন্সিয়েট করব, তারপর হচ্ছে আজীবনের জন্য প্লাস, ভিকে ঠিক রাখবো, ইউকে আমরা ইউকে হলো ডিফারেন্সিয়েট করবো, শেষ, ঠিক আছে। তাহলে এখন পরবর্তী লাইনে আসি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কি কজ এক্স প্লাস সাইন এক্সের মতোই থাকবে, আর ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়ে থাকে, এটাই অ্যান্সার। কিন্তু তোমাদের মধ্যে যদি কারো এরকম মনে হয় যে না আমি ই টু দি পাওয়ার এক্সকে কমন নিব, তাহলে নিতে পারো, তাহলে পাচ্ছ কি কজ এক্স প্লাস হচ্ছে কি সাইন এক্স, হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। দেখি তোমরা কে কি রিপ্লাই দিচ্ছ। আমি একটু আগে বলছি যে লন এক্স লগ এ এক্সে তুমি কী লিখবা না লিখবা, তো তুমি হুদাই তো লিখতে পারবা না যে লন এক্সকে লগের বেস এ এক্স, দরকার নেই, যেমনি আছে অমনি থাকো। তোমার একটা জিনিস তো আছে, ওটা তো সারা জানে যে ওটা তারা কী বোঝায়, তো তোমাকে তো আবার চেঞ্জ করে লেখা দরকার নেই, তাই না, তো যেমনি আছে অমনি থাকুক। আচ্ছা, রোজার মাসে ক্লাস টাইম অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে, কারণ তোমরাও রোজা রাখবা, আমরাও রোজা রাখবো, তোমরাও তারাবির পড়বা, আমরাও তারাবির পড়বো, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে আমরা দেখবো যে কোন সময়টা পারফেক্ট, ঠিক আছে। এমনও হতে পারে যে আমরা ক্লাস দিনেও দিয়ে দিতে পারি, ঠিক আছে, আমরা দিনেও ক্লাস রাখতে পারি, ঠিক আছে। ওই সময় যে রাতে ক্লাস হবে তার কোনো সিওরিটি থাকবে না, ওই সময় দিনেও ক্লাস হইতে পারে, ঠিক আছে। লগ এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স এর অন্তরক সহগ কত, মানে তোমাকে এটাকে ইউ বাই ভি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো এখন কি করা যায়, এখন হচ্ছে নিচেরটা হচ্ছে ইউ, উপরটা হচ্ছে ভি, তাহলে দেখো, তাহলে আমরা কি বলবো ভি স্কোয়ার, ঠিক আছে, নিচে ভি স্কোয়ার, তাহলে এই ভি স্কোয়ার না আমরা জাস্ট ভি লিখবো এখন, আর কাকে ডিফারেন্সিয়েট করব, ইউকে ডিফারেন্সিয়েট করব, তারপর আজীবনের জন্য একটা মাইনাস, তার এবার লগ এক্সকে ঠিক রাখবো, কাকে ডিফারেন্সিয়েট করব, এক্সকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, ওকে। এখন দেখো বাকিটুকু আমরা নিজেরা ইনশাল্লাহ করতে পারবো, কারণ নিচে এক্স স্কোয়ার থেকে যাবে, এক্সের মতো রাখো,
লগের বেস এটাকে তুমি ডিফারেন্স করলে 1/x লগের বেস এ ই মাইনাস log x রেখে দাও, আর x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 হবে। ঠিক আছে, এখন বাকি 1 মাইনাস লগ এক্স বাই এক্স বাই 2। এখন তুমি এখানে ক্যালকুলেশন করে এক্স এক্স কেটে দাও, তারপর তুমি এখানে যা পাচ্ছ সেটাই তোমার অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এখানে আর কিছু করা লাগবে না। আচ্ছা, তোমরা এখানে এই কাজটা এভাবে করতে পারো যে এইভাবে যে তোমরা যদি না লিখো, হ্যাঁ এভাবে যদি তোমরা না লিখো তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো। দেখো তোমার যেখানে লগ এক্স আছে, তো এখানে তোমার অ্যাকচুয়ালি বেসটা দেওয়া নাই। এটা আমি একটু ক্লিয়ার করে দিই। তোমার এখানে কিন্তু কি দেওয়া নাই বলতে, বেস দেওয়া নাই। হ্যাঁ, তো বেস যদি দেওয়া না থাকে তাহলে তুমি এখানে কি করতে পারো, তুমি তাহলে এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে তো মেইন কথা হচ্ছে কি যে যদি কখনো তোমার বেস দেওয়া না থাকে, একটু জিনিসটা বুঝে নাও। এখানে যদি কখনো তোমার বেস দেওয়া না থাকে, যেমন দেখো এর আগের অঙ্কে আমার কিন্তু একটা বেস দেওয়া ছিল, মানে এর আগের অঙ্কে লগের বেস যে এ দেওয়া ছিল, বাট এখানে তুমি দেখো যে তোমার কিন্তু লগের বেস দেওয়া নাই, লগের বেস কিন্তু দেওয়া নাই। তো যদি কখনো এরকম কাহিনী ঘটে, জিনিসটা একটু বুঝে নাও, যদি কখনো এরকম কাহিনী ঘটে যে তোমার লগের বেস দেওয়া নাই, তখন তুমি জিনিসটা কি করবা। হ্যাঁ, তখন আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। তখন তোমরা দেখবা যে অনেক সময় এইভাবে থাকে যে লগের বেস যদি দেওয়া না থাকে, তখন তুমি তাকে লগের বেস ই চিন্তা করে নিতে পারো। কি চিন্তা করে নিতে পারো? ই। যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা এই জিনিসটা বারবারই আমরা সম্মুখীন হব যে আমাদের লগের বেস দেওয়া থাকবে না। তো লগের বেস দেওয়া না থাকলে তুমি লগের বেস ই চিন্তা করবা। তাহলে লগের বেস ই চিন্তা করা মানে সেটা কি হয়ে গেল, লন এক্স হয়ে গেল। কি হয়ে গেল বলতো, লন এক্স হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমার যদি কখনো এরকম দেওয়া থাকে যে লগের বেস এক্স, তার মানে তাকে আমি কি চিন্তা করে নেব, লন এক্স চিন্তা করে নেব। কি চিন্তা করে নেব, লন এক্স। আর লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয় বলতো, 1/x হয়। তার মানে দেখো আমার এই জায়গাটাতে তোমরা যখন প্রশ্নের সাথে মিলাবা তখন কিন্তু আসলে এটা পাবা না। তো তোমার যদি এখানে লগ এক্স দেওয়া আছে, তো বেস তো দেওয়া নাই। যখন তোমার বেস দেওয়া থাকবে না তখন তুমি মনে রাখবা যে এটা অ্যাকচুয়ালি কে বলতো, লগের বেস ই দেওয়া আছে, যেটাকে তার উজ্জ্ব রাখছে। হ্যাঁ, ই থাকলে তারা উজ্জ্ব রাখে অনেক সময়। তাহলে লগ এক্সকে যদি তুমি এখন ডিফারেন্সিয়েট করো তাহলে কী ভাবা বলতো, 1/x। এখন লগ এক্সকে ডিফারেন্সিয়েট করা মানে কাকে বোঝাচ্ছে বলতো, লন এক্সকে ডিফারেন্সিয়েট করা। তাহলে লন এক্সকে ডিফারেন্সিয়েট কত হবে বলতো, 1/x হবে। তাহলে এখানে কিন্তু আর কিছু হবে না। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে টেস্ট করার জন্য প্রথমে এটা করলাম। তাহলে উপরে হচ্ছে আমার 1 মাইনাস লগ এক্স ডিভাইড বাই কি বলতো, এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যে তুমি এখানে একটু ঘাবড়ে যাবা যে ভাই লগ দিচ্ছে এখানে বেস দেয় না, তো আমি কী করবো। তো এখানে অ্যাকচুয়ালি লগের বেস ই আছে এবং সেই ইটাও উজ্জ্ব আকারে আছে। সহজ বাংলা কথা হচ্ছে যদি বেস না থাকে তাহলে লগ এক্স মানে হচ্ছে লন এক্স, এটা হলো সোজা বাংলা কথা। ঠিক আছে, আর লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, 1/x হয়। এক্স আগে থেকে আছে, লগ এক্সের ডিফারেন্সিয়েট করলে কী হবে, 1/x হবে। বা যদি কখন তোমাকে আবার এরকম দিয়ে দেয় লগের বেস এ এক্স, তখন কিন্তু আবার এটা বলতে হবে, তখন তোমাকে বলতে লগের বেস 1/x লগের বেস এ তারপর ই বলতে হবে। ঠিক আছে, বা যদি কখনো বেস দেওয়া না থাকে, লগ এক্স মানে হচ্ছে কি বলতো, লন এক্সকে বোঝানো হয়। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, একজন আমাকে বারবার একটা প্রশ্ন করছে, আমি বারবারই বলতেছি এটা আমার একটু জানা নেই, তো তুমি বারবারই প্রশ্ন করে আমাকে বৃথা হয়েও না। যখন নোটিশ দিবে তখন আমরা এটা জানাই দেবো। ঠিক আছে, ওকে। সংযোজিত ফাংশনের অন্তরক সহগ নির্ণয় আমাদের। আচ্ছা, একজন হয়েছে যে এতদিন তো 10 ধরছি। হ্যাঁ, তুমি ধরতে পারো, বাট এটা ই দিয়ে করে। ওকে, মনে রাখবা এই টাইপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা এই টাইপটা ঠিক মতন বুঝতে পারবা, তারা কিন্তু খুবই সুন্দর করে বাকি ম্যাথগুলো তোমরা করে ফেলতে পারবা। ঠিক আছে, একজন লিখছে এখন ক্লাস আমাদের স্টুডেন্ট কিন্তু বাড়বে, স্টুডেন্ট কিন্তু কমবে না। হ্যাঁ, ধীরে ধীরে আমাদের স্টুডেন্ট বাড়বে ইনশাল্লাহ। প্রতিটা ক্লাসে কিন্তু স্টুডেন্ট কমে, কিন্তু আমার আজকের এই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা বাড়বে।
আচ্ছা, একজন লিখছে যে 10 ধরলে আর ধরলে উত্তর তো ভিন্ন আসবে। হ্যাঁ, অবশ্যই উত্তর ভিন্ন আসবে, বাট যখন তুমি এখানকার ম্যাথগুলো করবা, ডিফারেন্সিয়েশন যখন ম্যাথগুলো করবা, তখন তোমাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, তুমি তখন এইভাবেই চিন্তা করে করবা। আর মানে অন্তরীকরণ আর যোগজীকরণের অঙ্কগুলো করার সময় তোমাকে এইভাবে ধরে করতে হবে। এখন তুমি যদি অন্য কোনো জায়গায় অঙ্ক করো, তখন তুমি ওখানে 10 ধরে করছো, কোনো সমস্যা নেই, বাট এখানকার ম্যাথগুলো তোমাকে এইভাবেই করতে হবে। হ্যাঁ, কিন্তু অমর ভাই, আমি এখন আসছি ক্লাসে, মাত্র 30 মিনিট লেট। হ্যাঁ, আমি জানি, সবাই জানি 10টা, যারা 10টার দিকে আসবে তারা ক্লাসটা রেকর্ড করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে। তো আমি আবারও বলতেছি, দেখো সংযোজিত ফাংশন, এই সংযোজিত ফাংশনটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস বলা যায়, এবং এই টপিকস থেকে প্রতি বছরই এখান থেকে ম্যাথ আসছে, সামনেও আসবে, ভবিষ্যতেও আসবে। তোমরা যখন বিভিন্ন জায়গায় আবার পড়াবা ভবিষ্যতে, তোমরাও বলবা এই সংযোজিত ফাংশন খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এখন তোমরা করবা, পরবর্তীতে তোমরা আবার স্টুডেন্টকে বুঝাবা। তো আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই সংযোজিত ফাংশনটা তুমি যদি খুব সুন্দর করে বুঝতে পারো, তাহলে মনে রাখবা যে তুমি তোমার বইয়ে অনেক ম্যাথ খুব দ্রুত সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে চেইন রুল। ঠিক আছে, এটাকে আমরা ইংলিশে বলে থাকি চেইন রুলস। তো এই চেইন রুলসটা যারা শুরু থেকে বুঝবা, আচ্ছা দেখো, হ্যাঁ, নির্দিষ্ট ডিপার্টমেন্টে ভর্তির জন্য রিকোয়ারমেন্ট থাকে, যে রিকোয়ারমেন্টগুলো আমি বলে দিই, যে তোমরা যদি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাও, তাহলে তোমরা ঢাকা ভার্সিটির সব সাবজেক্ট বা সব ডিপার্টমেন্ট নিতে পারবা। তবে তুমি যে ডিপার্টমেন্টে পড়তে চাও, সেই ডিপার্টমেন্টে একটা মার্কস থাকে, যে তুমি ঢাকা ভার্সিটিতে এক্সাম দিয়েছো, তো সেখানে তোমার ফিজিক্সে আর ম্যাথে তার একটা নাম্বার বলে দেয়। যেমন তোমার ফিজিক্সের কত থাকে, ফিজিক্স হলো তোমার 15, 10, 25, যেমন প্রতিটা সাবজেক্ট কি 25 করে থাকে, 25, 50। তো ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি ম্যাথে পড়তে চাও, তখন তারা বলে তোমাকে ম্যাথ এবং ফিজিক্সে হচ্ছে তোমাকে মিনিমাম 18 করে পাইতে হবে, মিনিমাম 18 বা 20 পাইতে হবে। এইচএসসির সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে তোমার ওইখানে তুমি পরীক্ষা যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় ম্যাথ আর ফিজিক্সে একটা তারা তোমাকে রিকোয়ার্ড মার্কস বলে দেবে, যে এই মার্ক যদি হয় তাহলে তুমি ঢাকা ভার্সিটির ম্যাথ বা ঢাকা ভার্সিটি তুমি ফিজিক্সে পড়তে পারবা সাবজেক্টে। তো একই রকমভাবে ফার্মেসি যখন তুমি পড়তে যাবা, তোমাকে তারা বলবে কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুটো সাবজেক্টে মিনিমাম তারা 20 করে চায় আর কি, 20 করে তোমাকে পাইতে হবে। তুমি যদি 18 বা 19 পাও, তখন তুমি ফার্মেসিটা নিতে পারবা না, তখন তোমাকে ফার্মেসি বাদে অন্য কোনো সাবজেক্ট নিতে হবে। ঠিক আছে, আর যেমন কিছু ডিপার্টমেন্ট থাকে তোমার জুওলজি, বোটানি, এগুলোর ক্ষেত্রে তোমার বায়োলজি একটা মার্কস চায়, সেটা অনেক কম চায় আর কি। তবে তুমি যদি টপ কোনো সাবজেক্ট নিতে চাও ঢাকা ভার্সিটি, তোমাকে তারা একটা রিকোয়ার মার্কস বলে দেবে। তুমি অ্যাপ্লাইড ফিজিক্স যদি নিতে চাও, বা তুমি ট্রিপলি নিতে চাও, বা সিএসসি নিতে চাও, তো এই সাবজেক্টগুলোর জন্য তারা কিন্তু ম্যাথটাকে বেশি গুরুত্ব দেয়, ম্যাথ আর ফিজিক্সকে। যে ঢাকা ভার্সিটিতে ম্যাথে হয়েছে 25 মার্ক, ফিজিক্সে 25 মার্ক, তাহলে 25-এর মধ্যে তোমাকে নিম্নে 18 থেকে 20 পাওয়া লাগবে, তখন তুমি ওই সাবজেক্টে গিয়ে তুমি বলতে পারবা। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের কী সমস্যা হয় আমি তোমাকে বলি। তুমি যদি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতে ফিজিক্স, ম্যাথ এই দুটো তোমাকে ভালো করতে হবে, অথবা কেমিস্ট্রি, বায়োলজি এই দুটো তোমাকে সাবজেক্ট ভালো করতে হবে। ব্যাপারটা এরকম করে মাথায় রাখতে হয়। বাট যদি তোমার এরকম হয়, ধরে নাও তুমি ম্যাথে খুব ভালো মার্কস পাইছো, কেমিস্ট্রিও খুব ভালো মার্কস পাইছো, ঠিক আছে, তোমার পজিশন আগে থাকবে, তাহলে তুমি ম্যাক্সিমাম সাবজেক্ট পাবা না। ভাই কেন পাবো না? কারণ দেখো, তুমি যখন ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো নিতে চাবা, বারবার বলছি, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো যখন তুমি নিতে চাবা, তখন ঢাকা ইউনিভার্সিটি বলবে ফিজিক্স আর ম্যাথে তোমাকে ভালো মার্কস পাইতে হবে। ঠিক আছে, আবার তুমি যদি ওই বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলোতে যেতে যাও, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, জুওলজি, বোটানি, আরও অনেক সাবজেক্ট আছে, ওগুলোতে তুমি যদি নিতে চাও, তখন তারা বলবে তোমাকে কেমিস্ট্রি আর বায়োলজিতে ভালো মার্কস পাইতে হবে। তার মানে তুমি যদি এখন ম্যাথে খুব ভালো করো, আবার এদিকে বায়োলজিতে খুব ভালো করছো, তখন একটু ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এই ঝামেলাটাই হয় ঢাকা ইউনিভার্সিটিতে। তো ঢাকা ইউনিভার্সিটি চায় হচ্ছে এই দুটা পেয়ার করে সাবজেক্ট চায়, যে হয় এই দুটাতে ভালো মার্কস পাইতে হবে, অথবা এই দুটাতে ভালো মার্কস পাইতে হবে। এখন তুমি পাইছো এটাতে ফিজিক্সে ভালো, কেমিস্ট্রিতে ভালো, তখন তোমার একটু প্রবলেমে পড়ে যাবা। ঠিক আছে, তোমাকে বলবে না, তোমাকে ফিজিক্স, ম্যাথ দুইটাতে তোমাকে ভালো হইতে হবে। ঠিক আছে, তার মানে আমাদেরকে যদি ভালো করতে হয়, যে আমি দুটা সাবজেক্টে ভালো করব বেশি, দুটা সাবজেক্টে কম ভালো করব, তাই তোমার যদি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নিয়ে এগুলো পড়ার ইচ্ছা হয়, সিএসসি, ট্রিপলি এগুলো নিয়ে, তো তুমি ফিজিক্স আর ম্যাথে তোমাকে ভালো করতে হবে, সহজ বাংলা কথা। ঠিক আছে, আর কেমিস্ট্রি আর বায়োলজিতে মোটামুটি ভালো করলে চলবে, বাট তোমার রিকোয়ারমেন্টটা থাকবে এই ফিজিক্স আর ম্যাথের মধ্যে। তো প্রথম ধাপ তোমাকে চান্স পাইতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে, তুমি যদি ডিপার্টমেন্ট চুজ করতে যাও ঢাকা ভার্সিটিতে, তখন তোমাকে ম্যাথমেটিক্যাল বলো বা তোমার সিএসসি, ট্রিপলি বলো, ওই সাবজেক্টগুলোর জন্য এই দুটা সাবজেক্টে ভালো মার্কস পাইতে হবে।
আবার তুমি যদি ফার্মেসি বলো, বায়োকেমিস্ট্রি বলো, ওই ডিপার্টমেন্টে তুমি যাও, তখন তোমাকে এই দুটো সাবজেক্ট ভালো করতে হবে। বুঝা গেছে? তো ব্যাপারটা আসলে ঠিক এরকম। তো মানে অনেক স্টুডেন্ট মানে ঢাকা ভার্সিটি বলা হয় না যে তোমার যদি 6,000 বা 7,000, মানে তোমার 7,000-এর মধ্যে তোমার যদি পজিশন থাকে তুমি ঢাকা ভার্সিটির কাছে সিট পাবা। এটা কথা কেন বলা হয়? কারণ সামনের দিকে ধরুন তোমার 1500, 1600 অনেক স্টুডেন্ট পজিশন থাকে, বা তাদের ক্ষেত্রে ঘটনা এরকম ঘটে যায় যে তারা মনে করো যে এই ফিজিক্সে ভালো করছে, বায়োলজিতে ভালো করছে এরকম, তো তখন দেখা যায় সে যে সাবজেক্টটা চাচ্ছে সেটা পাচ্ছে না। কারণ কি? কারণ সে পেয়ার সাবজেক্টগুলোকে গুরুত্ব দেয় নাই। ঠিক আছে? সে এখান থেকে একটা ভালো করছে, এখান থেকে একটা ভালো করছে, তাই একটু ঝামেলায় পড়ে যায়। ঠিক আছে? তো এই জন্য দেখা যায় যে সিট অনেক দূর পর্যন্ত চলে যায়। যে তোমার 7,000-এর সিরিয়াল থাকে সেই স্টুডেন্ট চিন্তা করে, আচ্ছা ঢাকা ভার্সিটি আমার একটা সিট হলেই চলবে, কোনো সমস্যা নেই। বা যে আগে থাকে 2,000 বা তোমার 1,000, 1,500-এর মধ্যে থাকে, সে একটা তার সাবজেক্ট থাকে যে আমি ওই সাবজেক্টটা আমি পড়বো না, তখন সে অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটি সিটটা ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে যায়। এই জন্য ঢাকা ভার্সিটিতে বলা হয় 6,000 বা 7,000 পর্যন্ত যদি সিরিয়াল থাকে, তুমি তোমার বাবা মাকে বলতে পারবে যে আমি চান্স পাচ্ছি ঢাকা ভার্সিটিতে, পজিশন বলা দরকার। তোমাদের 7,000-এর মধ্যে সিরিয়াল থাকে, তুমি বাসায় ফোন দিয়ে বলতে পারবা যে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি। একদম সত্যি কথা। ঠিক আছে? তো এই জন্য এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় না রাখলে হবে না। ওকে, 4x20 পেতে হবে, 18-19 পেলেই পাবা 20-20 করে ফিজিক্স আর ম্যাথে। গুচ্ছ নিয়ে কিছু বলেন ভাই। গুচ্ছ নিয়ে কি আর বলবো, 21 ব্যাচের, তোমরা তো 22 ব্যাচ, 21 ব্যাচের পোলাপাইন এখনো ভর্তি হইতেই আছে। কয়েকদিন আগে দিলাম যে জগন্নাথে আমার কয়েকটা স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে গুচ্ছতে। ঠিক আছে? তার মানে 21 ব্যাচের গুচ্ছের কার্যক্রম আমরা এখনো শেষ করতে পারে নাই। তো 22 ব্যাচে আর কি কমো। চলো আমরা চলে আসি সংযুক্ত ফাংশন। তো প্রথমেই হচ্ছে তোমাকে দেখতে হবে যে একটা এক্সাম্পল থেকে তোমাকে বুঝে নিতে হবে যে সংযোজিত ফাংশন বা চেইন রুলসটা তুমি চিনবা কিভাবে। দেখো এইখানে এটা হচ্ছে ইউভি এর সূত্র। দেখো এখানে দুইটা ফাংশন এক আলাদা আলাদা আছে। দেখো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তার মানে এটা ইউভি সূত্র বলবে, যেটা আমরা এর আগে দেখে আসছি। কিন্তু এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখো, এখানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ঢুকে আছে। ঠিক আছে? একটার ভিতরে একটা ঢুকে, আমার একটা হাতের ভিতরে আরেকটা লাগে আছে। তো এখানে দেখো যে একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশন ঢুকে আছে। ঠিক আছে? একটার ভিতরে একটা ঢুকে আছে। বাট এখানে খেয়াল করে দেখো, এটা একটা ফাংশন, এটা একটা, দুটো আলাদা আলাদা গুণ অবস্থা আছে। বাট এখানে কিন্তু দেখো একসাথে লাগে আছে। তো এটা হচ্ছে চেইন রুলস, মানে এই ধরনের ফাংশন হচ্ছে চেইন রুলস, আর এই ধরনের ফাংশন কিন্তু চেইন রুলস না, এটা হচ্ছে ইউভি এর ফর্মুলা। তো অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে ভাই পরীক্ষাতে আসলে তো ইউভি মানে চেইন রুলসে যেটা পড়বে এটা আমি চিনতেই পারি না। তো এই জন্য তোমাদের চেনানোর জন্য বলে দিচ্ছি, দেখো এভাবে আলাদা আলাদা যদি দুটো ফাংশন থাকে তখন সেটা হলো ইউভি, বা যদি একটার ভিতরে আরেকটা ঢুইকা যায় এমনি, তখন সেটা হচ্ছে কি বলতো, চেইন রুলসের মধ্যে পড়বে। ঠিক আছে? চেইন রুলস কি সেটা আমরা ধীরে ধীরে শিখবো। আগে আমরা জিনিসটা চিনে নিলাম যে হ্যাঁ চেইন রুলস হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে? ওকে, তো এখন আমরা একটা এক্সাম্পলে চলে আসছি। আমাদেরকে বলা আছে সাইন রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে। তো এটা এক একজন এক একভাবে শিখায়, আমি আমার মতো করে শেখাই। ঠিক আছে? কারণ তুমি অন্য কোনো জায়গায় শিখলে তুমি দেখবে সেখানে একটু ভিন্নভাবে শেখাচ্ছে, তবে আমি আমার মতো করে আমি বুঝাই। তো প্রথমত হচ্ছে দেখো যে তুমি চিনতে কি পারতেছো যে এটা হলো আমার চেইন রুলস, মানে তোমাকে প্রথমে চিনতে হবে। তুমি যদি চিনতে পারো যে এটা আমার চেইন রুলস তাহলে চলবে। তো হ্যাঁ ভাই এটা চিনতে পারছি, এটা চেইন রুলস। কীভাবে চিনছি? যে ভাই সাইন রুট ওভার এক্স একই সাথে ঢুকে আসছে, মানে একসাথে আছে। গুড, আমাদের 2-3টে এক্সাম্পল করলে আমরা জিনিসটা ক্লিয়ার হবো। ওকে, তো এখন কথা হচ্ছে এরপর আমার প্রশ্ন তোমার কাছে যে আচ্ছা ডিফারেন্সিয়েশনে তো আমরা অনেকগুলো ফর্মুলা শিখছি, তো কোন ফর্মুলার সাথে এটা মিল আছে? তো মনে রাখবা চেইন রুলস সবসময় কোনো না কোনো ফর্মুলার সাথে মিলে যাবে, মানে মিল থাকবে। তখন তুমি অনেক গবেষণা করে বলতে পারো আমাকে যে ভাইয়া এটা হচ্ছে সাইন এক্স, এটার সাথে মিল আছে কজ এক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কজ এক্স। তুমি দেখো আসলেই কিন্তু এইটা মানে এই অঙ্কটা সাইন এক্স যে আমরা সূত্রটা শিখে আছি ডিফারেন্সিয়েশনে তার সাথে কিন্তু মিল আছে। হ্যাঁ ভাইয়া মিল আছে। তো অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে ভাইয়া এখানে আছে এক্স, কিন্তু এখানে তো এক্স নাই। আমার কথা এক্সের জায়গায় কে ঢুকছে ভাই? রুট ওভার এক্স। তো আমার জিনিসটা এটাই মনে রাখতে হবে তোমাকে যে চেইন রুলসটা আমরা শিখবো চিনবো হচ্ছে এভাবে, এক্সের জায়গায় এক্স থাকবে না। তাহলে এক্সের জায়গায় কে থাকবে এটা আমিও জানি না, তুমিও জানো না। এক্সের জায়গায় যে কোনো একটা ফাংশন ঢুকে যেতে পারে। তুমি একটু খেয়াল করে দেখো যে আমার সূত্র কিন্তু হচ্ছে সাইন এক্স, বাট আমাকে তারা দিচ্ছে কিন্তু সাইন রুট ওভার এক্স। তার মানে দেখো তো এক্সের জায়গায় কি এক্স ঢুকছে? না, এক্সের জায়গায় রুট ওভার এক্স আসছে। তার মানে আমরা মনে রাখবো যে চেইন রুলস চেনার আরেকটা উপায় হচ্ছে এক্সের জায়গায় এক্স থাকবে না, অন্য কোনো একটা ফাংশন আছে ঢুকে যাবে। ওকে, তাহলে যে ঢুকে গেছে তার নিচে একটা দাগ দিলাম। এটা তুমি দাগ দিবা তোমার সুবিধার জন্য, মানে তুমি অঙ্কটা দ্রুত করতে চাও,
তুমি অঙ্কটা নির্ভুলভাবে করতে চাও, এই জন্য যে ঢুকে গেছে তার নিচে একটা দাগ দিলাম, তবে এক্সের জায়গায় রুট ওভার এক্স ঢুকছে, তাহলে আমি একটা দাগ দিলাম। ঠিক আছে, দাগ দিছো। তো দেখো এটা নিজে মাথায় রাখতে হবে যে আমি যার নিচে দাগ দিছি তাকে আমি মনে মনে এক্স চিন্তা করব। দাগটা দেওয়ার কারণ কি? দাগটা দেওয়ার কারণ হচ্ছে যার নিচে আমি দাগ দিছি তাকে আমি মনে মনে এক্স ধরবো। তাহলে এখন হচ্ছে আমি তাকে মনে মনে কি ধরে ফেলছি? এক্স ধরে ফেলছি। সো আমি এখন এখানে মনে মনে এটার নিচে এক্স লিখলাম। ঠিক আছে, এটা মনে মনে। তো কি হয়ে গেল? এটা সাইন এক্স হয়ে গেল। তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এই যে হয় কজ এক্স হয়। তো তুমি কজ এক্স লিখো, কজ এক্স তুমি লিখো। ঠিক আছে, তুমি একটু কজ এক্স লিখো, কজ এক্স। তুমি যখন এক্স লিখবা তখন তোমার হাতটা যেন একটু কাঁপে। কেন কাঁপবে? কারণ দেখো যে তুমি যাকে এক্স ধরে নিয়েছিলে সে কি আসলে এক্স ছিল না ভাই, সে তো রুট ওভার এক্স ছিল। সো দেখো তুমি কিন্তু এখানে এক্স লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে কিন্তু রুট ওভার এক্স। ঠিক আছে, তার মানে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, কিন্তু এই এক্সটা আমি ধরে নিয়েছিলাম, তাহলে এখানে রুট ওভার এক্স হবে। ঠিক আছে ভাই, বুঝলাম। এরপর একটা ডট বা ইনটু চিহ্ন দিবা, যাকে তুমি ধরে নিবা তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, বা যার নিচে তুমি দাগ দিবা শুধু তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমার কজ রুট ওভার এক্স, আর রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/2 রুট ওভার এক্স, এবং এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, গুড। তাহলে দেখো অনেক স্টুডেন্ট আছে এই রুট ওভার এক্স আর রুট ওভার এক্স কাইটা দেয়, কাইটা দিয়ে সে সব কিছু ফাঁকা করে দেয়, সেটা করা যাবে না। ঠিক আছে, যেমনি আছে অমনি রেখে দাও। আরেকটা এক্সাম্পল করি, দেখো একই রকমভাবে দেখো যে এই অঙ্কটা কার বা কোন সূত্রের সাথে মিল আছে। এটা ভাইয়া কজ এক্সের সাথে মিল আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন এক্স। তাহলে দেখো তো আমি রুট ওভার এক্স এর নিচে একটা আন্ডারলাইন দিব, এটা নিচে আর এক্স লেখার দরকার নাই, একটা দাগ দিয়ে আমি বুঝিয়ে নিব, হ্যাঁ এটা দাগ দেওয়া মানে এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। ওকে, তাহলে কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন এক্স। কিন্তু ভাই আমি তো এক্স লিখতে পারবো না, আমাকে লিখতে হবে কি? রুট ওভার এক্স লিখলাম। এরপরে যাহার নিচে দাগ দিয়েছিলাম তাহাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। তো যার নিচে দাগ দিয়েছি তাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করলাম। এর পরের লাইনে গিয়ে আমি কি লিখবো? দেখো সাইন রুট ওভার এক্স, রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কি? 1/2 রুট ওভার এক্স। তো অঙ্ক আমার এখানেই শেষ। তাহলে এটাই ছিল আমার কি বলতো চেইন রুলস। ঠিক আছে, আরেকটা অঙ্কে চলে আসি। তো আমাদের সাইন কজ নিয়ে ঝামেলা যে দেখছো, অনেকে তোমরা রিপ্লাই দিয়ে দিতে পারতেছো, ভেরি গুড। এই অঙ্কটা বা এইটাও একটা চেইন রুলস। ভাই কেন চেইন রুলস? খেয়াল করে দেখো তো, আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন জানতাম ই টু দি পাওয়ার এক্স। তো দেখো তো এক্সের জায়গায় কি এক্স আছে? না, এক্সের জায়গায় আছে 5x। তো যেহেতু এক্সের জায়গায় অন্য কোনো ফাংশন ঢুকে পড়ছে, তার মানে এটা হচ্ছে একটা চেইন রুলস। তার মানে আমি এখন সুন্দর করে এটার নিচে একটা দাগ দিব, তাহলে হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্সে হয়। কিন্তু আমি কি এক্স লিখতে পারবো না, যেহেতু আমি দাগ দিচ্ছি, 5x লিখতে হবে। যার নিচে দাগ আছে তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি। ই টু দি পাওয়ার 5x ইন্টু হচ্ছে 5 এর ডিফারেন্স হবে 5। তারপর লাস্ট লাইন তুমি এবার লিখলে 5 ই টু দি পাওয়ার 5x। এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। দেখছো কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারতেছি, যা যেটুকু বুঝলে আমরা পারবো। এখানে খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, একটা দাগ দিয়ে দাও। তাহলে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স মানে কি? ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, যার নিচে দাগ আছে তাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব। ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ইন্টু হচ্ছে 1/2 রুট ওভার এক্স, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। গুড। এবার তোমরা বিশ্বাস করো, মানে এই অঙ্কটাতে আমি গত বছরে অ্যাডমিশনে করাইছিলাম, মানে কিছু এক্সাম্পল আমার ফিক্সড করা থাকে যেগুলো আমি প্রতি বছরে করাই। তো এই অঙ্কটা আমি 2021 ব্যাচে করিয়েছিলাম, এবং তাদেরকে বলেছিলাম যে তোমরা মনে রাখো এই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট যে বাংলাদেশের সব ভার্সিটিতে আসা একটা অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক স্টুডেন্টরা খুব ভুল করে। কারণ সাইন স্কোয়ার এক্স আসলে বলে যে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে কজ স্কোয়ার এক্স, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তো গত বছর এটা কিন্তু আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা একটা অঙ্ক ছিল যে সাইন স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করতে বলছিল। আর আরেকটা মানে ওখানে তো অনেকগুলো সেকশন থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এসি শিফট, বি শিফট, সি শিফট, অনেকগুলো শিফট থাকে, 8টা 9টা বা 10টা শিফট থাকে। তো একটা শিফটে আসছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে,
আরেকটা শিফটে আবার দিয়েছে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, দুই জায়গাতে তারা দিছিল, তো এটাকে এভাবে চিন্তা করা যাবে না। ছোট্ট একটা জিনিস মনে রাখবে, যদি কখনো তুমি পাওয়ার দেখতে পাও, কি দেখতে পাও, কোনো একটা ফাংশন বা পাওয়ার দেখতে পাও, তখন তাকে তুমি এইভাবে চিন্তা করবা, দেখো ডিডিএক্স সাইন এক্স তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, তার উপর কি হোল স্কোয়ার, ঠিক এইভাবে হোল স্কোয়ার আকারে চিন্তা করবা। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা কার সাথে মিল আছে? তুমি দেখো এটা কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সাথে মিল আছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 এর সাথে মিল আছে। হ্যাঁ ভাই, এটার সাথে মিল আছে। তার মানে দেখো যে আমার যদি কখনো পাওয়ার দেখতে পাও, সেটা হতে পারে ভগ্নাংশ, সেটা হতে পারে নেগেটিভ, সেটা হতে পারে তোমার পজিটিভ, যে কোনো কিছু হতে পারে, তো তখন আমরা তাকে এই ফর্মুলার সাথে চিন্তা করব। এখন তুমি দেখো তো যে এখানে তো আমরা এক্স দেখছিলাম, বাট এখানে কি এক্স আছে? না, এক্স এর জায়গায় অন্য কেউ একজন ঢুকে পড়ছে। কে ঢুকছে? সাইন এক্স। পরীক্ষাতে কজ এক্সও ঢুকতে পারে। তাহলে এটার নিচে একটা দাগ দিব। তাই দাগ দেওয়া মানে দাগ দেওয়া মানে সে কি হয়ে যায়? সে এক্স হয়ে যায়। যার নিচে দাগ সে এক্স হয়ে যায়। তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x হয়। তো এক্স লেখা যাবে না, 2x। যার নিচে দাগ তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে হচ্ছে আমার কি দেখো 2 sin x ইন্টু হচ্ছে কি বলতো cos x। তো এটা কিন্তু অঙ্কের অ্যান্সার থাকবে না, অ্যান্সার থাকবে কি বলতো sin 2x। কেন sin 2x? কারণ গত ক্লাসে আমরা দেখছিলাম 2 sin x ইন্টু cos x মানে কি লেখা যায় বলতো? sin 2x লেখা যায়। দেখো যারা sin 2x 2 sin x ইন্টু cos x বলতো তাদের জন্য বলে রাখি, এটা একটা ফর্মুলা, sin 2x এর ফর্মুলা, ঠিক আছে। ওকে, দেখছো cos স্কোয়ার x তারা দিয়ে দিয়েছে। তো cos স্কোয়ার এক্স দিছে, আমরা কি ভয় পাবো? না, ভয় পাবো না। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু কঠিন বানাই দিই। cos স্কোয়ার এক্স, তো আমরা এটাকে একটু কঠিন বানাই, বলবো হচ্ছে যে cos কিউব এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা এখন কি করব? cos এক্স লিখবো, তারপর একটা হোল কিউব দিব। তাহলে এখন আমরা কি বলবো? দেখো যে যা এটার নিচে একটা দাগ দিব, তাহলে সে কি হয়ে গেল? এক্স হয়ে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি হবে? 3 cos স্কোয়ার এক্স। কেন? কারণটা হচ্ছে যদি কখনো তোমার এক্স কিউব থাকতো তাহলে তুমি কি বলতা? 3x স্কোয়ার বলতা, তাই না? পাওয়ার 1 কমে যায় এখানে। তার মানে যেহেতু আমার cos x হোল কিউব আছে, আমরা কি বলবো? 3 cos স্কোয়ার এক্স বলবো। যার নিচে দাগ আছে তাকে কি করতে হবে? একবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 3 cos স্কোয়ার এক্স ইন্টু cos এক্সকে ডিফারেন্স করে মাইনাস সাইন এক্স, মাইনাসের সামনে দিয়ে দাও সাইন এক্স। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। শেষ অঙ্ক, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। ওকে, তো তোমাকে এখন তার যে পাওয়ার বড়ও দেয় 5 6 7 8 9 10, ভাইরা ভয় পায় না, ভয় পাওয়ার কিছু না, এটা একদম সহজ একটা অঙ্ক, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। তোমাকে তারা বলছে 2x প্লাস 3 তারপর হচ্ছে 10 এর অন্তরক সহগ কত, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের যোগজীকরণের প্রথম যে টাইপটা থাকবে সেই টাইপের মধ্যে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হবে। তখন কিন্তু আবার হা হুতাশ করিও না, চেন উজটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফার্স্ট টাইপ আমার, হ্যাঁ। ওকে, তবে এখানে কিন্তু মনে রাখো যে এখানে কিন্তু আমি গুণ করতেছি, দেখো এটা ডিফারেন্সিয়েট করে গুণ করতেছি। ইন্টিগ্রেশনে গিয়ে কিন্তু বলবো এটা গুণটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে, এটা মনে রাখো। ওকে, বলা হয়েছে এটা অন্তরক সহগ নির্ণয় করো। দেখো ভাইরা, এটা থেকে ভয় পাওয়া যাবে না, এটা নিচে একটা দাগ দিবা, তাহলে কি হয়ে গেল? এক্স হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 10 হয়ে গেল। তাহলে বলবা কি? দেখো 10 এখানে কি হবে? 9 হবে। কেন? কারণ পাওয়ারটা এটা সামনে আসবে, পাওয়ারটা 1 কমে যাবে। তারপর কি করতে হবে? যার নিচে দাগ তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, 2x প্লাস 3। তাহলে আমরা এখানে বলবো দেখো 10 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 9। আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে? 2 হবে। 2 হচ্ছে 2x মানে 2, 3 মানে হচ্ছে 0। তাহলে এই 2 দিয়ে 20কে গুণ করলে কত হবে? 10কে গুণ করলে 20 হবে। 2x প্লাস 3 তারপর হচ্ছে 9, এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তোমাদের কমেন্ট আমার এখানে আটকে গেছে কেন? কারো কমেন্ট দেখতেছি না। গুড, সহজ, কোনো কিছু কঠিন না। এবার দেখো তারা তোমাকে পাওয়ারটা আরেকটু কঠিন দিয়ে দিছে যে হ্যাঁ এটা পাওয়ার দিয়ে স্টুডেন্টরা পারবে না, কিন্তু আমরা তো বোকা না, আমরা হয়ে গেছি এখন চালাক। 3x স্কোয়ার প্লাস 1 তারপর হচ্ছে 1/3। দেখো তো ভাইরা, এই জিনিসটাকে কি এভাবে লেখা যায় না? তাহলে হ্যাঁ ভাইয়া, লেখা তো যাবে না, অবশ্যই যাবে। গুড, যদি লেখা যায় তাহলে এখন আমরা কি করব? দেখো এটার নিচে একটা দাগ দিব, তাহলে জিনিসটা কি হয়ে গেল? এক্স হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এন হয়ে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার যদি এন হয়ে যায় তাহলে সামনে এন থাকলো 3x স্কোয়ার প্লাস হচ্ছে 1, এবং পাওয়ারটা কি হবে? 1 কমে যাবে। এবং যার নিচে আমরা দাগ দিয়েছি তাকে আমরা কি করব? একবার ডিফারেন্সিয়েট করব, 3x স্কোয়ার প্লাস হচ্ছে কত? 1। তাহলে 1/3 3x স্কোয়ার প্লাস 1
দেখো পাওয়ারটা এখান থেকে কী লেখা যায় 3, 1 থেকে -3 গেলে কত হবে, -2 হবে, এবং এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত হবে, 6x হবে। তাহলে এটাকে এভাবেই রেখে দাও, যদি একটু কাটাকাটি যাবে, দেখো 6 আর 3 কাটাকাটি যাবে, তাই কাটাকাটি করে দিলাম। মানে মেন কথা হচ্ছে যে আমি তাকে ক্যালকুলেশন করতে পারতেছি কিনা বা ডিফারেন্সিয়েট করতে পারতেছি কিনা। সো এখানে যা পাইছে সেটা তুমি 3, 6 কেটে দাও, তাহলে এখানে পাবো তুমি 2x। হ্যাঁ, এটাই তো, এই তো যা পাচ্ছ সেটা অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, এটা একটু কঠিন হয়ে গেছে, কিন্তু কঠিন না, কঠিন লাগতেই পারে আমাদের কাছে, কিন্তু জিনিসটা সহজ। এবার দেখো আমরা প্রত্যেকবারে কিন্তু যদি একবার করে ডিফারেন্সিয়েট করতেছিলাম, কিন্তু এই জায়গায় আমাদেরকে 2বার ডিফারেন্সিয়েট করতে হবে। কীভাবে সেটা দেখো। তো প্রথমত দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট অঙ্কে আমি এখন চলে আসছি, কিন্তু এই টাইপটা আমার কাছে সবসময় যেন ইম্পর্টেন্ট মনে হয়। হ্যাঁ, দেখো তো অনেকে বলে ভাইয়া বলো তো ডিফারেন্সিয়েট করে, তারা sin 2x-কে আগে ডিফারেন্সিয়েট করে। ভাইয়া প্রথমে কে আছে, দেখো এই অঙ্কটা হিসাব কিন্তু আলাদা ছিল। দেখো এই অঙ্কটা যখন তোমার দিছিল না, তো তুমি প্রথমে আগে 3 রুট আছে, তো পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারি। কিন্তু তুমি যদি দেখো এটাকে আবার যদি পাওয়ার হিসেবে দাও তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, এটা পাওয়ার হিসেবে দেওয়ার দরকার নেই। তুমি যদি সিম্পলি কখনো রুট দেখতে পাও, 3 রুট 4 রুট না, তুমি যদি সিম্পলি কখনো রুট দেখতে পাও তাহলে সেই রুট থেকে কাজ শুরু করবা। এটা কিন্তু দেখো 3 রুট দিছি, 3 রুট হলে পাওয়ার দিয়ে দিলা, বাট এখানে কিন্তু দেখো যে শুধুমাত্র রুট ওভার আছে। তো শুধুমাত্র যদি কখনো রুট ওভার দিয়ে অঙ্ক শুরু হয়, শুধুমাত্র কি দিয়ে শুরু হয়, রুট ওভার দিয়ে শুরু হয়, তখন তাকে সবসময়ের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, রুট ওভার এক্স, তাহলে হচ্ছে কি 1/2 রুট ওভার এক্স। তার মানে যদি আমার কখনো রুট ওভার দিয়ে কোনো অঙ্ক শুরু হয়, তখন আমি তাকে রুট ওভার এক্স এইটা ফর্মুলা দিয়ে শুরু করব। তার মানে জিনিসটা একটু ভালো মতো আগে বুঝো যে আমার এই ভেতরে যে আছে তাকে আমি এখন তার নিচে একটা দাগ দিব। তো তার নিচে কেন দাগ দিলাম, কারণটা হচ্ছে আমি জানি রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/2 রুট ওভার এক্স। তাহলে এটার নিচে যদি দাগ দিয়ে দিছে, মানে পুরো জিনিসটা কি হয়ে গেছে, এক্স হয়ে গেছে। তারপর আমার জিনিসটা কি হলো, রুট ওভার এক্স। তাহলে এখন বলতো ভাইয়া রুট ওভার এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, 1/2 রুট ওভার এক্স পাবো, 1/2 রুট ওভার এক্স পাইলাম। ঠিক আছে, ওকে। এরপরে আমি যাকে দাগ দিছি তাকে কি করবো, আরেকবার ডিফারেন্সিয়েট করব, তাকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে 1/2 রুট ওভার সাইন 2x, মানে দেখো 1/2 রুট ওভার এক্স, এক্সের জায়গায় হচ্ছে কি সাইন 2x। এরপরে দেখো এটা আমি পুরোটা করে দেখাচ্ছি। আমরা সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন জানি, আমরা জানি হচ্ছে কার ডিফারেন্সিয়েশন, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি কজ এক্স। হ্যাঁ, তো এখানে তারা কি দিচ্ছে, সাইন 2x দিচ্ছে। তো এবার এটার নিচে একটা দাগ দিলাম, এটা যে দাগ দেওয়া মানে কি হয়ে গেল, সে সাইন এক্স হয়ে গেল। তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কজ এক্স হবে। যার নিচে দাগ তাকে কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। অথবা তুমি এটা ডিরেক্টলি অ্যান্সার বলতে পারো, আমি তোকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো সাইন 2x, তো এখানে আমি কি করলাম, কস 2x লিখলাম, ddx 2x। লাস্ট থেকে আমি কি বলবো, দেখো 1/2 রুট ওভার সাইন 2x ইন্টু হচ্ছে কস 2x, আর সাইন 2x কে ডিফারেন্সিয়েট করলে হবে 2 হবে, এবং এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। এবং তুমি দেখো এই 2 এবং এই 2 কিন্তু কেটে দিতে পারবা, এই 2 আর এই 2 কি করতে পারবা, কেটে দিতে পারবা। ঠিক আছে, যা আসবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, ওকে, অনেকে অ্যান্সার বলে দিয়েছো, তো যা আসে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। এখন দেখো যে এই সেম অঙ্কটাই তারা কিন্তু তোমাকে এভাবেও দিতে পারতো, ddx রুট ওভার সাইন রুট ওভার এক্স, এরকম করে দিতে পারতো। এই আগের অঙ্কে এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই। কীভাবে নাই, দেখো যে আমি বললাম যে এইটা হচ্ছে আমার কি বলতো, এটা হচ্ছে আমার পুরোটা এক্স, তাহলে কী হবে বলতো, 1/2 রুট ওভার এক্স। ঠিক আছে, তারপর যার নিচে দাগ তাকে কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, পরবর্তী লাইনে চলে যাবে, আমি তাদের ভেঙে ভেঙে করাচ্ছি কিন্তু সব, তোমরা ইচ্ছা করলে এক লাইনেও করতে পারো। ইন্টু এবার এটার নিচে একটা দাগ দিবা, কেন, কারণটা আমরা জানি যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, কিন্তু এখানে আছে কি সাইন রুট ওভার এক্স। তাহলে সাইন এক্সে করলে কি হবে, কজ এক্স হবে, কজ এক্স। এবং এটার এখানে যদি আবার দাগ দিতে আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা কিন্তু চেইনভাবে চলতেছে। তো লাস্টে গিয়ে আবার তোমাকে কি করতে হবে, এই পরবর্তী লাইনে গিয়ে রুট ওভার এক্স মানে কি বলতো, 1/2 রুট ওভার এক্স, আর এটা তোমার আগের মতো চলতে থাকবে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কিন্তু এখানে আমরা কি প্রথমে একবার ডিফারেন্সিয়েট করলাম, তারপর কিন্তু আরও 2বার ডিফারেন্সিয়েট, মানে টোটাল কিন্তু এখানে 3বার ডিফারেন্সিয়েট হচ্ছে। তো এই জন্য এটার নাম কি বলতো, চেইন রুলস। হ্যাঁ, একজন হচ্ছে আলহামদুলিল্লাহ পারতেছে, অবশ্যই পারবা, কেন পারবা না, অবশ্যই পারবা। লন এক্স, এটা তোমাদের কোনো একটা বোর্ড পরীক্ষাতে এইচএসিতে আসছিল, এই বছরে এইচএসিতে কোনো একটা বোর্ড পরীক্ষাতে আসছে, আমি জানি না কোন বোর্ড পরীক্ষা আসছে, বা এটা আসছিল, এটা আমি দেখছি। তো এখানে একটা দাগ দিবা, এখন বলো যে এটা কার সাথে মিল আছে, ভাইয়া এটা হচ্ছে লন এক্স এর সাথে মিল আছে, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/x হবে। ওকে,
তাহলে লন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটাকে এক্স হলাম 1/x, এক্স তো লেখা যাবে না, লন এক্স লিখতে হবে, এই যেটা দেখা গেছে। এরপর হচ্ছে লন এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে 1/ln x, আর ln x এ করলে কী হবে 1/x, তার মানে 1/x ln x। দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা, একবারে সহজ জিনিস কিন্তু। অর্থাৎ এক্স এর জায়গায় অন্য একটা ফাংশন ঢুকছে, তার মানে এটা চেইন রুলস। কোন চেইন রুলস, কোন সূত্রের সাথে মিলাবো, সেটা হচ্ছে ln x এর সাথে মিল আছে। মানে আমাদের সূত্র আমরা যা শিখছি সেই সূত্রগুলো যদি কারো মাথার মধ্যে সেট থাকে, সে ডিরেক্টলি বলবে যে এটা একটা চেইন রুলস এবং এটা হচ্ছে ওই সূত্রের আন্ডারে পড়ছে। অঙ্ক এখানে শেষ। e⁻2√2x, তো এরকম একটা অঙ্ক করছে, তো এটাকে আমরা x ধরবো, তো এটা কিন্তু আমাদের e⁻x এর সাথে মিল আছে। e⁻x এ করলে কি হবে, e⁻x এ হবে। তাহলে এখন বলবো কি, দেখো e⁻x এটাই হবে ডিফারেন্সিয়েট করলে ddx √2x, ঠিক আছে। ওকে, তাহলে e⁻2x ইন্টু, এখন দেখো এটা কার সাথে মিল আছে, যেহেতু √ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি কিন্তু বলছি যদি কোনো √ দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে এই ফর্মুলা, হ্যাঁ এই ফর্মুলা। তাহলে এখন তোমরা এইটাকে একটু দাগ দিবা, তাহলে √x হয়ে গেল। √x মানে কি 1/2√x, 1/2√x, ঠিক আছে, x এর জায়গায় এটা ঢুকে গেছে। এখন আরেকবার এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবা 2x কে, আরেকবার 2x কে ডিফারেন্সিয়েট করো, তাহলে এখন তুমি বলবা হচ্ছে e⁻2x ইন্টু 1/2√2x ইন্টু হচ্ছে 2x এ করলে কি হবে 2 হবে, এটা অ্যান্সার। এবং লাস্টে গিয়ে তুমি বলবা এই 2 আর এই 2 কাটাকাটি এবং যা আসছে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, শেষ, ঠিক আছে। দেখো তো তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা। টু কেটে দিতে হবে, গুড। দেখছো প্রত্যেকে আফরোজ এরিন সে খুব সুন্দর করে অ্যান্সার দিচ্ছে। এই অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা অঙ্ক, ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা অঙ্ক, হ্যাঁ। তো এই অঙ্কটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখি, আমাদের কাছে খুব সহজ মনে হবে। তো দেখো বারবারে একটা জিনিস বলছি, যদি কখনো রুট দিয়ে শুরু হয় তাকে √x এর সাথে কম্পেয়ার করবা, ঠিক আছে। তো এটা এখানে সূত্র লেখার কোনো দরকারই নেই, আমি জানি। তাহলে এই পুরোটা নিজেকে দাগ দিব, তাহলে হয়ে গেলে √x মানে কি 1/2√x, ঠিক আছে। এখন যার নিচে দাগ তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, সহজ হয়ে গেল জিনিসটা। 1/2√e⁻√x ইন্টু, দেখো তো এখন এইটার নিচে একটা দাগ দিব না, e⁻x এর আমরা ডিফারেন্সিয়েট জানি, তাহলে e⁻x কে ডিফারেন্সিয়েট কি হবে, e⁻x এ হবে এবং যার নিচে দাগ তাকে আরেকবার ডিফারেন্সিয়েট, ঠিক আছে। লাস্ট লাইন আমি বলবো হচ্ছে 1/2e⁻√x ইন্টু e⁻√x ইন্টু 1/2√x, হ্যাঁ এটা। তো এখন শুনো, ঢাকা ভার্সিটির পরীক্ষার সময় কী করছিল জানো, জিনিসটা একটু ভালো মতো করে বুঝো। এটাই অ্যান্সার, অ্যান্সার নিয়ে কোনো ঝামেলা নেই, এটাই অ্যান্সার। কিন্তু এটাকে একটু শর্ট করবো কীভাবে, দেখো আমার সাপোজ এখানে আছে 1/2, এখানে আছে √2, ঠিক আছে, √2 না, জিনিসটা একটু উল্টা করে দিলাম। সাপোজ ধরে নাও যে আমার এখানে আছে হচ্ছে √2, এখানে আছে 2, এরকম একটা আমার ক্যালকুলেশন আছে। তো তুমি কি এটাকে কাটাকাটি করতে পারবে না, তাহলে হ্যাঁ ভাই কেন পারবো না, কারণ আপনার একটা 2 মানে তো দুইটা √2, তার মানে ভাই কাটাকাটি করে আপনি এখানে √2 লেখেন, √2, ঠিক আছে, বিশ্বাস করলাম যে ঠিক আছে। এখন তোমাকে আমি বললাম যে সাপোজ ধরে নাও তোমার এখানে এরকম আছে একটা e⁻x, হ্যাঁ, ইন্টু এখানে যে √e⁻x, এখানে তুমি কি করবা, দেখো তো এখানে কিন্তু e⁻x আছে একটা, হ্যাঁ, আর এখানে কিন্তু √e⁻x আছে। তার মানে জিনিসটা কি এটা এরকম করে লেখা যায় না যে দুইটা √e⁻x মানেই হচ্ছে আমার দুইটাই √e⁻x মানে হচ্ছে একটা e⁻x, তখন তুমি কি এটা আর এটাকে কাটাকাটি করতে পারবে না, একটাতে √ আছে একটা √ নাই, ঠিক আছে। তো ব্যাপারটা এখানে কিন্তু এরকমই করছে, তুমি একটু খেয়াল করে দেখো, এখানে একটু তাকায় দেখো যে √e⁻x আর এখানে আছে e⁻√x, এটার সাথে এটা পার্থক্য খালি এখানে একটা √ আসছে। যেমন তুমি একটা 2 আর একটা কি 1/√2, তুমি এখানে কাটাকাটি করবা কি 2 মিলে গেছে না, তা এখানে √ থাকা মানে কি তুমি এটা কাটে এখানে একটা √2 লিখতা। তার মানে দেখো এখানে হিসাবটা এখানে এরকমই হয়েছে, দেখো যে তুমি এখন কিন্তু এইটাকে আর এটাকে কিন্তু কাটাকাটি করতে পারবা, দেখো এইটা আর এটা কাটাকাটি করতে পারবা, এখানে একটা √ আছে, এখানে √ নাই, তার মানে এখানে কি দুইটা √ আছে, তার মানে এটাকে আর কাটাকাটি করলে কি হবে √e⁻√x, ঠিক আছে। তার মানে দেখো আমার অ্যান্সারটা দেখুন দাঁড়াচ্ছে
রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 আর 2 গুণ করলে হয় 4 রুট ওভার এক্স, 4 রুট ওভার এক্স। আবার এটা কাটা দিও না, আর কোনো কিছু কাটাকাটি যাবে না। তার মানে মনে রাখবে আমি এটা আর এটাকে কাটাকাটি করছি, কারণ এখানে আমার দুইটা রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স আছে, এই জন্য কাটাকাটি করে এখানে একটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এবার এটা যদি কোনো ডিগ্রি থাকে, ডিগ্রি থাকলে আমরা ভয় পাবো না। 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি হবে পাই এক্স বাই 180, ঠিক আছে। একদম সিম্পল জিনিস, এটা মুখস্থ রাখবে, এটা 9-10-এর, ঠিক আছে, মুখস্থ। 9-10 হচ্ছিল হায়ার ম্যাথে, তোমাদের ইন্টারেরও 6 নম্বর অধ্যায় আছে, যেটা আমরা সপ্তম অধ্যায় পাই নাই, 6 নম্বর অধ্যায় ছিল এটা। তো যাই হোক, আমরা এটা মনে রাখবো যে 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 100 পাই বাই 180 রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি কী হবে, পাই এক্স বাই 180, ঠিক আছে। ওকে, যাই হোক, তো চলো আমরা এখন এটা একটু সমাধান করি, ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, দেখো তো এটাকে এভাবে লেখা যায় না, 3x ডিগ্রি, তার মানে হচ্ছে 3 পাই এক্স ডিভাইড বাই হচ্ছে 180। দেখো তো ভাই লাইনটা বুঝতে পারছো কিনা। আমার এখানে ছিল কি, ও 1 ডিগ্রি হচ্ছে এত, তাহলে এক্স ডিগ্রি কি এক্স গুণ হয়ে গেছে, তাহলে 3x ডিগ্রি কি হবে, 3x ডিগ্রি মানে কি 3 পাই এক্স বাই 180, তাই না। তার মানে কি পাই বাই 180 তো থাকবেই, এখন একের জায়গায় যদি 2, 3, 4, 5 থাকে, সেটা জাস্ট গুণ হয়ে যাবে, তাই 3x আছে, তাই 3x মানে কি 3x গুণ হচ্ছে পাই বাই 180, পাই বাই 180 মতোই আছে। তার মানে 3x ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 থাকবে, আর এক্সটা হলো 3x, আর ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো কাটাকাটি করলে কত হচ্ছে, 3 6 18, তাহলে হচ্ছে কজ পাই এক্স বাই হচ্ছে কত 60, ঠিক আছে। এটা আমার থাকতেছে। এখন তোমাকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। এটাকে তোমাকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে, তো এটা আমার ওয়াই ছিল, তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স। এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, একটু ভালো মতো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো এটার যে একটা দাগ দিলাম, কেন দাগ দিলাম, কারণ আমার এইটাকে এখন এক্স ধরতে হবে, তাহলে কজ এক্স মানে কি হবে, সাইন এক্স হবে। কজ এক্স মানে কি সাইন এক্স, এবং যার নিচে দাগ তাকে আমাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, পাই এক্স বাই 60কে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে বলবো হচ্ছে সাইন পাই এক্স বাই 60 ইন্টু হচ্ছে পাই বাই 60, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তাহলে ভাই এখানে কেমনে পাই বাই 60 পাইলেন, তুমি দেখো তো যে সাপোজ যদি কখনো তুমি 2x-কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাও, 2 পাও। তারপর যদি তোমাকে আমি কখনো এখন এরকম দেই যে পাই এক্স বাই 200 এরকম যদি দেই, তাই তুমি কি করবা, জাস্ট পাই বাই 200 লিখবা। কেন, কারণ যে এক্সকে করলে কত হয়, 1 হয়। 2x-কে তুমি যদি 2 বলো, কারণ এক্সকে ডিফারেন্স করলে কত হয়, 1 হয়। তাহলে পাই এক্স বাই 200 মানে কি পাই বাই 200 থাকবে, আর এক্সকে করলে কত 1 হয়। তা আমার ব্যাপারটা এখানে এরকমই করছে, পাই এক্স বাই 60কে ডিফারেন্সিয়েট করছি, কত পাইছি, পাই বাই 60 পাইছে। আচ্ছা, একদম মাইনাস হবে, হ্যাঁ এখানে মাইনাস হবে, আমি সরি মাইনাস দিয়ে দাও, হ্যাঁ কসকে ডিফারেন্স করলে মাইনাস হবে, হ্যাঁ ওটা মাইনাস দিয়ে নাও তোমরাও, আমি দিয়ে নিচ্ছি। ওকে, বাকিটা তোমরা বুঝতে পারছো কিনা দেখো, মেইন জিনিসটা বুঝতে পারছো কিনা, তাইলেই হবে। এরকম ডিগ্রি সংক্রান্ত যে কোনো অঙ্ক চলে আসতে পারে। এবার আসি কজের ভিতরে হচ্ছে কজ এক্স, ঠিক আছে, কজের ভিতরে কজ এক্স। তাহলে একবারে সহজ অঙ্ক, ঢাকা ইউনিভার্সিটিতে আসা অঙ্ক, দেখবার প্রচুর আছে ঢাকা ইউনিভার্সিটিতে। তাহলে এটা নিচে একটা দাগ দেবো, তার মানে কজ এক্স মানে কি বলবো, সাইন এক্স, এরপরে যার নিচে দাগ তাকে একবার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তাহলে হচ্ছে সাইন কজ এক্স এর করলে কি মাইনাস সাইন এক্স, মাইনাসটা একবার সামনে দিয়ে দিবা, মাইনাস সাইন এক্স, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। দেখো কজ এটা এক্স হয়ে গেল, কজ এক্স মানে হচ্ছে তোমার কি বলতো মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তারপরে যার নিচে দাগ তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে, কজ এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে একটা মাইনাস, তাহলে পরবর্তী লাইনে তুমি মাইনাসের মাঝে কি বলবো, প্লাস বলবা, সাইন কজ এক্স ইন্টু হচ্ছে সাইন এক্স। এখন তুমি আবার বোকার মতো এই সাইন আর সাইন এক্স গুণ করো না, কিন্তু যেটা যেমনি আছে ওমনি রাখো। এখানে কিন্তু সাইনের ভিতরে কজ এক্স, আর এখানে শুধু সাইন এক্স, তো সাইন এক্স আর সাইন আবার গুণ করো না, কিন্তু যেটা যেমনি আছে ওমনি রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ মাইনাসের মাঝে প্লাস হবে। তাহলে তোমরা এখন এটার অ্যান্সার আমাকে দাও তো, কমেন্ট করো, কমেন্ট প্লিজ, কমেন্ট করো। তোমাদের এটা হচ্ছে লাস্ট অঙ্কের টাস্ক তোমাদের জন্য, যে দেখো এটা অঙ্ক পাচ্ছ কিনা।
বিউপিতে কেউ অ্যাপ্লাই করছো? করিনি এখনো আমি। হ্যাঁ, গুণ করো, এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, তারপরে গুণ করে দাও, তারপর 7 দুটা গোল্লা দিয়ে দিবে। বলে দিছিলাম কিন্তু যে এক্সের জায়গায় এক্স থাকবে না, দেখছো? এগুলোই কিন্তু চোখের ভুল। এটাকে ইউ, এটাকে ভি ধরে অঙ্ক করে ফেলবা। সো এখানে কিন্তু এক্স নাই, দেখো সাইনের এক্সের জায়গায় কিন্তু কজ এক্স ঢুকে গেছে। হ্যাঁ, ওকে, আমাকে অনেকে রিপ্লাই দিয়ে দিচ্ছে, সূত্রধর, সুপ্রীতি, তারপর আরও অনেকে দিচ্ছে কঠিন কঠিন এক একজনের নাম। তো যাই হোক, সবাই তোমরা বলতে পারছো। তো এখানে একটা দাগ দিয়ে দাও, সাইন এক্সে করলে কী হবে, কজ এক্স হবে। তারপরে এই কজ এক্সকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার কী হবে, মাইনাস সাইন এক্স হবে। তাহলে মাইনাস আগে দিয়ে দিলাম আমি, আর কজ এক্সে করলে কী হবে, সাইন এক্স হবে। এটি হচ্ছে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে? ওকে, তো আমি যারা তোমরা পরে এসেছো, আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি একটু বলছিলাম যে আজকে ক্লাসটা একটু আগে শুরু করব, কারণ যেহেতু আমি একটু অসুস্থ আছি, তো এই জন্য ক্লাসটা আমি আগে শুরু করছি, কারণ এখন বাসায় গিয়ে ঘুমাবো এই জন্য। তো যাই হোক, আগামীকাল তোমাদের সকাল থেকে আবার ক্লাস আছে। তো ক্লাস আমার মোটামুটি আজকে চেইন রুলসের সব অঙ্ক করাই ফেলছি। তো আগামীকাল আমাদের ইনভার্সের, মানে আগামী ক্লাসে ইনভার্সের চেইন রুলস থাকবে, এবং বাকি যে টাইপগুলো আছে সেটা হচ্ছে আমাদের আগামী বুধবারে হবে, এবং বুধবারে ক্লাসটা যথারীতি 10টার দিকে শুরু হবে ইনশাল্লাহ। তো 10টা থেকে ক্লাসটা একটু লেংদি হবে, অথবা 12:30, 12টা, 12:30টার মধ্যে শেষ হবে ক্লাসটা। নেক্সট বুধবারে ক্লাসটার কথা বলতেছে। তো সেখানে আমাদের অন্তরীকরণের বাকি সবটাগুলা টাইপ কমপ্লিট করানো হবে। সো আমার কাছে চেইন রুলসটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে হতো, কারণ এই জন্য এখানে এক্সাম্পলের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছে। তো ইনশাল্লাহ তোমাদের নেক্সট যে অন্তরীকরণের বা লিমিট অন্তরীকরণের যে 3 নাম্বার লেকচার আছে, সেই 3 নাম্বার লেকচারে তোমাদের বাকি টাইপগুলো শেষ হয়ে যাবে। আর আমার মনে হয় যারা এই 3টা ক্লাস খুব ভালো মতো করে করবা, তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। যারা তোমরা কলেজে করে আসছো বা যারা তোমরা করে আসো নাই, কোনো সমস্যা নাই। তোমরা হচ্ছে ক্লাস 3টা জাস্ট করবা, 2টা ক্লাস শেষ। আজকের ক্লাসটা একটু ছোটো, 3 নাম্বার ক্লাসটা একটু বড় হবে। তো এই 3টা ক্লাস করলেই তোমরা দেখবা যে তোমাদের লিমিট অন্তরীকরণে কোনো সমস্যা নাই। একই সাথে যেহেতু আমি যোগজীকরণ ক্লাসে আমি নিব, সো অন্তরীকরণ ক্লাসগুলো না করে যোগজীকরণ ক্লাসে গেলে কিছু বুঝবা না। তো যারা আমার সাথে সিকোয়েন্স অনুযায়ী লিমিট অন্তরীকরণের পর যারা যোগজীকরণে যাবা, তা তোমরা দেখবা যে ক্যালকুলাস তোমার কাছে পানি পানি মনে হয়েছে, ঠিক আছে? ক্যালকুলাস তোমাদের কাছে পুরো পানি পানি মনে হবে। হ্যাঁ, এই পানি বোতল আমার কাছে আছেই, তো আমি একটু পানি খেয়ে নিই। ওকে, যাই একজন লিখছে অনেক ভালো রিভিশন হলো, ভেরি গুড, রিভিশন তো হবেই। তো যাই হোক, আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ হয়ে গিয়েছে। তো তোমরা এখন চিল করো, ঘুমাও, কালকে সকালে উঠে বায়োলজি ক্লাস করবা। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট বুধবারে, লিমিট অন্তরীকরণ শেষ করে দিয়ে আবারও যোগজীকরণ ক্লাস। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।